সবাই সবার মতো চললেও দূরত্ব ঠিকই বেড়েছে ঈশান তিতিরের। মনোমালিন্য কমেনি, বরঞ্চ সময়ের সাথে পাল্লা দিয়ে দ্বিগুণ হয়েছে। সেদিনের পর তিতির চূড়ান্ত দূরে দূরে থাকে ঈশানের থেকে। ঈশানও একেবারের জন্য কথা বলার চেষ্টাটুকু করেনি তিতিরের সাথে। নিজের অফিস কাজে ডুবে থাকে সে। তিতিরের গোটা দিন নিজের মতো করে রুমের মধ্যে বই পড়ে, বারান্দার গাছ লাগিয়ে, বিকেলবেলা বাগানে ভাই বোনদের সাথে সময় কাটে। বিয়ের ওই সপ্তাহে কাজে না যাওয়া ঈশানের কাজে জমে গেছে প্রচুর। তবে কাজ জমার থেকে বড়, সে কাজের মধ্যে থাকতে চায়। বন্ধুদের সাথে এই কয়দিনে বের হওয়া হয়নি মোটেও, সময় হয়ে ওঠেনি। সাজিদ, অনিমা ফিরে গিয়েছে কর্মস্থলে। তখনই একবার ঈদের ছুটিতে একবারের মধ্যে ফিরবে। নিয়াজ, ঋতুও তাই। নাইম যেহেতু এখানে চাকরি বাকরি, সুতরাং একমাত্র নাইম এখানে। ভর দুপুর এখন। আজকে বেশ গরম পড়ছে, টানা কয়েকদিন হলো বৃষ্টির দেখা নেই। প্রকৃতি ভ্যাপসা হয়ে আছে এক প্রকার। শাওয়ার নিয়ে নামাজ সেরে বিছানায় গা এলিয়ে আছে তিতির। চুল শুকাচ্ছে। তমার আসার কথা, মেয়েটার আসার নামগন্ধ নেই। সেদিনের পর থেকে ভুলেও ঈশানের রুমে যায়নি সে। নিজের রুমেই থাকে। যতবার তার মামুনিরা তাকে এ রুমে দেখে, ততবার কড়া গলায় আদেশ ছোড়েন ঈশানের রুমে যেতে। তিতির খুব সুন্দর মতো ম্যানেজ করে নিয়েছে তাদের। বলেছে ঈশান দিনে বাড়িতে থাকে না, একা একা তার ওই ঘরটায় মন বসে না। তাছাড়া নিজের রুমে তার পাখি দুটো আছে। ঈশান তো আর তার রুমে সেটা অ্যালাউ করবে না, সুতরাং দিনটা এ ঘরে কাটে। গিন্নিরা অবশ্য মনে মনে খুশি, হাসি মিটিমিটি। স্বামী ছাড়া স্ত্রী ঘরে ফাঁকা ফাঁকা লাগবে, একা একা লাগবে, সেটাই তো স্বাভাবিক। তবে রাতের বিষয়টা ম্যানেজ করে নিয়েছে সে। সন্ধ্যার পর ইফতারি সেরে বেশিরভাগ সময় বাড়ির সবার সাথে কাটায়। এ বাড়ির বড়দের সবার রুম নিচতলাতে, এবং সকাল সকাল ঘুমাতে যায় তারা 10:30টার মধ্যে। একদিন সর্বোচ্চ 11টায় বাজে আর কি। সুতরাং তারপরে উপরে এসে কেউ কোন রুমে গেল সেটা কেউ খেয়াল করে না। অন্য রুমে যাওয়ার সন্দেহ জাগে না মনে। ঈশান দিনে বাড়িতে থাকে না। সকালে ব্রেকফাস্টের সময় সবার যে কমিউনিটি দেখা হয় আর কি, যেটুকু সময় তাদের মনের খবর কেউ নিতে চায় না। তবে কেউ খেয়াল করে না বললে ভুল হবে। নয়ন, নিশি, নুরি জানে সেটা। তারাও সেদিনের পর থেকে জোর করে ভাইয়ের কাছে মেয়েটাকে পাঠানোর সাহস করে না। ঈদের আর বাকি 6 দিন। নিশি, নুরি ভার্সিটি বন্ধ হবে আজকে। ওরা সকাল সকাল বেরিয়েছে ভার্সিটিতে। এরই মধ্যে রিশা, রোশনি, রাফি রোজ এসে বায়না করেছে তিতিরের কাছে ঈদের শপিংয়ের জন্য ঈশানকে রাজি করে দেয়। এটা অবশ্য বাড়ির বড়দের শেখানো, তা সে খুব ভালো করে জানে। বরাবর ভাই বোনগুলোকে এড়িয়ে গেছে সে। এর মধ্যে অবশ্য বের হতে হবে। নিশি, নুরি বন্ধ হয়ে গেলে ওদের নিয়ে বের হয়ে যাবে। অবশ্য নয়ন ভাই নিয়ে যাবে। খোলা দরজা থেকে হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো তমা, হাতে একটা প্যাকেট। তিথির উঠে বসলো, কোণে ভর করে কাঁধ হলো। ভুরু উঁচুলো তমার দিকে। তমা এসেছে বসে বিছানায় পা তুলে। কি ওতে? তোরা তোর আর ভাইয়াদের জন্য ঈদের গিফট। তিতির খুশি হলো কি না বোঝা গেল না। তমার হাত থেকে ব্যাগ দুটো নিয়ে নিজের প্যাকেটে উকি দিল। উঠে বসে বের করলো পিঙ্কির শাড়িখানা। খুব সুন্দর একটা শিফন শাড়ি, বেশ দামি। তুই টাকা পেলি কোথায়? আমার জমানো টাকা। তিতির ভুরু কুচকায়। আমি গিফট চেয়েছি? কেন অযথা টাকা খরচ করিস? তমা গিয়ে আগলে ধরে বোনকে। শুকনো চুমু খায় তিতিরের নরম গলে। তুই যে আমাকে প্রতিবার দিস, তারপরে এটা তোদের বিয়ে প্লাস ঈদের গিফট। অত কথা শোনাস না তো আমাকে। তিতির হাসে, শাড়িটা খুলে ধরে। তার খুব পছন্দ হয়েছে, খুব খুব সুন্দর, কিন্তু ঈদের দিন আমি আগে এটাই পরবো। তবে ব্যস্ত হতে দু হাতে সামনে তোলে, আত্মনাদ করে। না ভাই, মাফি। আগে আমারটা পরে আমাকে ফাঁসির আসামি বানাবে না দেওয়ানবধূ। আমার ভাইয়ের দেওয়া জিনিসটা আগে পরিধান করবেন দয়া করে। তিতিরের মুখে তাচ্ছিল্যে হাসি ফুটে আসে। বাঁকা গলা বলল, আপনার ভাইয়ের দেওয়া উপহার সম্ভবত এই জীবনে আমার গায়ে উঠবে না দেওয়ান কন্যা। মুখ বাঁকায় তমা, গম্ভীর গলা বলে, তোরা দুজনে অসহ্য। কেউ কাউকে এক চুলে ছাড় দিতে রাজি নস। আমার দোষ? থমকায় তমা। না, তিতিরের দোষ নয়। আবার ঈশানকেও একতরফা দোষ দিতে খারাপ লাগে তার। স্পষ্ট দেখতে পায় দুজনের চোখে একে অপরের জন্য কিছু একটা, অথচ কেউ মাথা নোয়াতে নারাজ।
তবে ব্যস্ত হয়ে থামায় তিতিরকে, এসব বাদ দে, যেটার জন্য এত জরুরিভাবে আসা। সন্ধ্যায় ইফতারি পাঠিয়েছে আমার কলেজে, গেট টুগেদার বলতে বেশ, তুই যাবি কিন্তু। দুদিকে মাথা নাড়ে তিতির, মুখ মলিন করে বলে, অসভ্য দোস্ত, আমার প্রচণ্ড মাথা ব্যথা, সম্ভবত নয়। তাও মানতে না, যে কোনো মূল্যে তিতিরকে নিয়ে যাবে। পারমিশন লাগবে, আমি নেব। বড় ভাইয়া বাদে যার থেকে নিতে বলবি এক্ষুনি নিয়ে গিয়ে, তুই শুধু হ্যাঁ বল। রাহেলা এসেছে এ সময়। তমার মুখে সব শুনে সেও রাজি হলো, তিতিরকে বলল যেতে। মেয়েটা একদম বাড়ি থেকে বের হয় না। তমার জোরাজুরিতে কাঁধ ঝাঁকায় সে, উদাস গলে বলে, আচ্ছা যাবো নে। রেস্তোরাঁ বন্ধ। কেবিন রুমে গুমোট পরিবেশে বসা নুরি, সামনে নির্বিকারভাবে বসা ইয়াস। বাইরে যেখানে সেখানে দেখা যায় মোটেও নিরাপদ নয়। তাই তাদের চিরচরিত সেই জায়গা যেখানে এত বছর দেখা করে এসেছে তারা। সামনের মানুষটি এসেছে প্রায় ঘন্টা হতে চলল, একটা শব্দ করছে না। নুরি বিরক্ত। তুমি কি চুপ করে থাকার জন্য এতদূর জার্নি করে এসেছো আমার ভার্সিটি? মিস দেওয়ালে? ঈশান মাথা তুলে নুরির দিকে করুণ গলায় বলে, বলো। আমি বলবো? বলবে তো তুমি। কোথায় ডুব দিয়েছিলে এই কয়দিন? জবাব দাও। কাজের প্রচণ্ড চাপ, তাছাড়া ফ্যামিলি। নুরি রেগে কিছু বলতে যাবে, গিয়েও বলে না। এতগুলো বছর সম্পর্ক তাদের টেনে টুনে চলছে। শুধুমাত্র মেয়েটা, সে বলে ইয়াস তাকে ভালোবাসে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এত ইম্পোর্ট সম্পর্ক কতদিন টেকানো যায়? ইয়াস, কী চাও তুমি আমার থেকে জানতে পারি? আর কি কি দেব তোমাকে বলো। ইয়াস দু হাতে মুখ ডলে গম্ভীর গলা বলে, মানসিক প্রেশারে আছি নুরি। নুরি বিরক্ত হয় এবার। তোমার মানসিক শান্তির জন্য আমি কি না কি করলাম, সব দিতে বসেছিলাম। উঠতে বসতে বলো আমাকে, কাছে যাই। বিয়ে তো হবে 1-2 মাস পর। এখন তোমার আমাকে চাই। হাজার দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে নিজেকে সমর্পণ করতে চাইলাম তোমার কাছে। পরিবার, আত্মসম্মান, সমাজ, আবেগের বশে সবার ঊর্ধ্বে গিয়ে বললাম, চলো লুকিয়ে বিয়েটা করে রাখি। তারপরে যা চাও, যেভাবে চাও দিচ্ছি। তারপরে একই কথা, বিয়ের আগে এভাবে প্রেশার দিলে আমি কতটা মানসিক চাপে থাকি, অপরাধ বোধে ভুগি জানো। ঈশান যেন অবাক হয়, অবাক গলা বলে, আমাকে ভালোবেসে আমার কাছে নিজেকে সমর্পণ করতে চাওয়াকে তুমি আবেগ বলছো, পাপ বলছো? পাপ নয়। বিয়ের আগে এসব পাপ লাগে না তোমার কাছে? ধর্ম মানো না? মানো তো নাকি? তাহলে সেদিন তোমার জোড়াজুড়িতে যদি যদি শেষ মুহূর্তে বাধা না দিতাম, কী হতো ভাবতে পারছো? কথাগুলো বলে থমকায় নুরি। চোখের সামনে ভেসে ওঠে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার দৃশ্য। ইয়াস সেদিন জোরজবস্তি করে কেমন হু হু করে উঠে নুরির বুকটা। একে একে পরিবারের সবার মুখ ভাসে চোখের সামনে। উঠে দাঁড়ায় আচমকা। এখানে থাক থাকছো কদিন? 3 দিন পরে ছুটি। আজ আসি, শরীর খারাপ। কাল শেষ দেখা করতে পারবো। আমার ছুটি আজই শেষ। কিছু একটা বলে কাল ম্যানেজ করতে পারবো। ইয়াস কিছু বলার আগে বেরিয়ে আসে নুরি, রিক্সা ডাকে। আজও গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছে না। ঈশান নিশ্চিত রাগারাগি করবে। হঠাৎ শরীরটা খারাপ লাগছে তার। কেমন একটা অনুভূতি, সেদিনের ঘটনা যাওয়া ভুল ক্ষত বিক্ষত হয় তাকে রোজ। আচ্ছা, সেদিন ওটা ইয়াস না হয়ে অন্য পুরুষ হলে কি বলতো সে? তাহলে বাধা দেওয়ার পর ইয়াস যখন একই কাজ করতেছিল, তবু লোকটাকে ছাড়তে পারছে না কেন সে? ভালোবেসে বলে? ভালোবাসা সব সকল যুক্তির ঊর্ধ্বে যায় বুঝি? পাপ, অন্যায় এর ঊর্ধ্বে? নুরির শরীর থরথর করে কাঁপে। ইয়াসকে ছাড়া কথা ভাবতে পারে না সে। এখন তো আরও না। তার সব কিছু যে পুরুষের কাছে সমর্পিত প্রায়। না না, জোর করে সমর্পণ করানো হয়েছে তাকে। সে ছাড়তে পারছে না। এতগুলো দিনের সম্পর্কের দোহাই দিয়ে ইতিহাস তাকে ছুঁয়েছে, জোরপূর্বক ছুঁয়েছে। তবে গভীরভাবে ছোঁয়ার আগে বোধোদয় হয়েছে নুরির। বাধা দিয়ে বসে কোনো মতে নিজের শেষ সম্বলটুকু হেফাজত করেছিল সে। তবে বিয়ের আগে কোনো পুরুষের ছোঁয়া তার শরীরে, এই পাপের প্রায়শ্চিত্ত কি ইয়াসকে বিয়ে করলে মুছবে? কক্ষনোই না। খোদার হিসাবে পাপ এটা, ভয়াবহ পাপ। দীর্ঘশ্বাস ফেলে নুরি। মাঝে মধ্যে মনে হয় মৃত্যু কিন্তু ঢের সহজ। অফিসে শেষে বাইক হাঁকিয়ে বাড়ি ফিরছে নাইম। অফিস ছুটি হবে ঈদের একদিন আগে। কাল সম্ভবত সব বন্ধুবান্ধবরা ছুটিতে চলে আসবে। অথচ তার এখনও
ছুটি হওয়ার নামগন্ধ নেই। এবারে সেই যে রোজার দুদিন আগে বৃষ্টি হলো, গোটা রমজান পার হয়ে গেল আর বৃষ্টির ছিটে ফোটা নেই। শহরে রেশ কাটিয়ে গ্রামের পথে বাইক ছোটাতে ছোটাতে সামনে অতি চেনা একজনকে চোখে পড়ল। মেন রাস্তা থেকে দক্ষিণে তাদের এলাকার রাস্তা। আশেপাশে বিশাল বিস্তর ক্ষেত, পুকুর, কিছুদূর পরপর বিশাল বিশাল বট, অসুস্থ গাছের সমারোহ, মনোরম পরিবেশ, পিচ ঢালে পাকা রাস্তা, একটা কার যাওয়ার মতো প্রশস্ত। তবে নুরির এই গরমের মধ্যে হেঁটে যাচ্ছে। এক হাতে সময় দেখল নাইম। 3:30 বাজে। বাইক জোরে এসে দাঁড়ালো নুরির পাশে। আচমকা পাশে গাড়ি আসায় চমকে ছিটকে গেল নুরি। ভয় পেয়েছে মেয়েটা। ধমক দিয়ে কিছু বলতে যাবে, তবে নাইমকে দেখে আটকে গেল গলায়। বড় ভাইয়ের বন্ধু, বয়সে তার থেকে ঢের বড়, বেয়াদবি করলে সর্বনাশ। তবে খুশি হলো না নাইমকে দেখে। লোকটাকে তার পছন্দ না, এক ফোঁটা পছন্দ না, অসহ্য লাগে বলতে পারা যায়। নুরি কিছু বলার আগে শোনা গেল নাইমের গলায়, এই রোদের মধ্যে রোজা রেখে হেঁটে যাচ্ছ কেন? গাড়ি কই? মেজাজ খারাপ হলো নুরির। মনে পড়ে এর আগে একদিন লিফট দিয়েছিল এই লোক তাকে। সেদিন ইয়াজের সাথে দেখা করবে বলে ভার্সিটি থেকে দূরে নেমেছিল। লোকটা ঈশানকে বলে দিয়েছিল সে কথা। আজও নিশ্চিত একই কাজ করবে। তবে সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, আমার কিছু কাজ ছিল পার্সোনাল, তাই ভার্সিটির আগে শেষ হওয়ায় বেরিয়ে এসেছি। গাড়ি নিশি আপুকে নিয়ে আসবে। এ নিয়ে আর দ্বিতীয় প্রশ্ন করল না নাইম। নরম গলা বলল, গরমের মধ্যে এখনো বেশ খানিকটা পথ, উঠে এসো। নুরি পরখ করলো বাইকটা, বিনয়ের সাথে মাথা নাড়ল। দরকার নেই ভাইয়া, আপনি যান, চলে যেতে পারবো আমি। তোমার ভাইয়ের আদেশ, এটা পারমিশন আছে ওর, এসব ভয় নেই। এই যে সমস্যা সবাই জানে, সে কি পরিমাণ ভয় পায় ঈশানকে। সবাই বোধহয় সেই সুযোগটাকেই কাজে লাগে। কিছু হলে ঈশানের কথা তুলতে হবে তার সামনে, তবু উঠে আসে না, আমতা আমতা করতে থাকে। ব্যস্ত হয়ে এদিক ওদিক রিকশা খুঁজে। নাইম স্থির দৃষ্টিতে দেখছে নুরিকে। মেয়েটার মুখ জুড়ে এত মায়া। এই যে গরমে ঘেমে নেমে একাকার হয়ে গেছে মেয়েটা। চোখের হালকা করে কাজল লাগানো একটু পর পর ছড়িয়ে গেছে। বারবার কপাল কুঁচকে রিকশার জন্য এদিক সেদিক করছে। কি সুন্দর লাগছে তাকে। নাইম কাশে হালকা করে। নুরির মনোযোগ আকর্ষণ করতে আর কি। এই অসময়ে আমাদের এদিকে রিকশা আশা করা একটু বিলাসিতা হলো না? উঠে এসো, রোদে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। নুরি নিতান্ত অনিচ্ছার সাথে উঠে এলো বাইকে। ধরে বসলো না। ধরে বসো, আমার বাইকে বসার অভ্যাস আছে, চলুন। নাইম মনে মনে হাসে, নিজের মাথায় হেলমেটটা খুলে পিছনে বাড়িয়ে দেয়। নুরি খানিকটা অবাক হয়ে বলে, আপনি পড়ুন, আপনারটা আমাকে দিচ্ছেন কেন? আপনার কিছু হলে দেওয়ান সাহেব খুন করে ফেলবে আমাকে ম্যাডাম, পড়ে ফেলুন ম্যাডাম। নুরি কথাবার্তায় ইচ্ছে করে না, দ্রুত পরে হেলমেটটা। আচমকা হুমড়ি খেয়ে এসে পড়ে নাইমের উপর। নাইম খুব বিনয়ের সাথে বলে বসে, বলেছিলাম ধরে বসতে। নুরি বিরক্ত হয়, সোজা হয়, এবারও ধরে না। নাইম সামনে তাকে হেসে টান দেয় বাইক। ইফতারের বাকি আরও প্রায় 1.25 ঘন্টা। তমা এর মধ্যে ফিটফাট হয়ে রেডি হয়ে এসে বসে আছে তিতিরের ঘরে। তিতির বড্ড ধীর স্থির হয়ে তৈরি হওয়ার জন্য জামাকাপড় বের করছে। তমার প্রাক্তন কলেজে তাদের বাড়ি থেকে 10 মিনিটের পথ। সর্বোচ্চ 30-45 মিনিট আগে পৌঁছালে এনাফ। অথচ তমা তার বাড়িতে সেই 3টা থেকে বসে আছে। তিতির এত ঘষা-মাজা করে দেরি করছে তৈরি হতে মেয়েটার মধ্যে। তবু এক ফোঁটা বিরক্তের রেশ মাত্র নেই, বরং মহা আগ্রহ। তিতিরকে কী কী পড়বে সেগুলো ঠিক করে দিতে ব্যস্ত। নিশি নুরি দুজনে ফিরছে। এর মধ্যে দুবার এসে এখানে গল্প করে গেছে ওদের সাথে। এখন যথাসম্ভব নিচে মায়েদের সাথে ইফতারি বানাতে সাহায্য ব্যস্ত দুজন। অন্য দিন হলে তিতিরও থাকতো। তিতির তৈরি হয়ে গেছে, বের হলো দুজনে। সবার থেকে বিদায় নিয়ে বের হলো। বাড়ির গাড়ি নিচ্ছে না। 5-10 মিনিটের রাস্তার জন্য এমন বিলাসিতা করতে ইচ্ছে হয় না। হেঁটেই যাবে, দরকার হলে রিক্সা নেবে। রাহেলা দেওয়ান ছুটে এলেন বৌমার দিকে। গাড়ি ছাড়া যাচ্ছিস মানে? ঈশান রেগে যাবে কিন্তু। তোমার ছেলে কি ইফতারিতে আসবে নাকি? তার তো আসতে ঢের রাত। আমি তো 8টার মধ্যে চলে আসবো। মুখটা চিন্তিত হয় রাহেলার, তবু মলিন মুখে বলে,
রাত হয়ে যাবে তবুও। মামুনি, এতটুকুনের পথ কোনো সমস্যা হবে না, চিন্তা করো না, কেমন? আসি। রায়লা দেন শুকনো মুখে তিতিরকে আর বাধা দিল না। ঈশানটা পই পই করে রোজ বলে যায় বাড়ির মেয়েরা যেন কিছুতেই বাড়ির গাড়ি ছাড়া বাইরে যেতে না দেওয়া হয়। একা একা তো কক্ষনোই। কিন্তু তার একটা মেয়েও কথা শোনার বান্দা নেই। যার যখন ইচ্ছে হচ্ছে বেরিয়ে যাচ্ছে নিজেদের মতো। এই যেমন আজ নুরি ফিরল গাড়ি ছাড়া, নিশিটাও আরও পরে একা ফিরল। তিতির তমা যাচ্ছে এভাবে, ফিরতে রাত হবে। ঈশান যদিও রাতে ফেরে দেরিতে, বলা বাহুল্য বাড়ির প্রত্যেকটা পুরুষ বেশ রাতে ফেরে অফিস থেকে। তবু শুধু তো তাদের ভয় নেই, সত্যি নিরাপত্তার চিন্তা হয় মেয়েদের নিয়ে। আগে তো এত চিন্তা হতো না। ঈশানও কখনো এত নিষেধ করতো না। পুরো এলাকা তাদের, এই এলাকায় সবাই তাদের অন্তত সম্মান করে। এবারে মেয়েদের দিকে চোখ তোলা তো দূর, কেউ কিছু বললে নিজেদের মেয়ে বোনের মতো আগলাতো। এখনও তাই। তবু অন্য কিছুর শঙ্কা করেছে কি ঈশান? কি জানি। তিতির চোখের আড়াল হতে সদর দরজা থেকে ভিতরে চলে এসে সে রান্নাঘরে বাকি দুজা কাজ করছে। নূরি নিশি ডাইনিংয়ে বসে ফল কাটছে। রাহেলা ধীরে সুস্থে এসে বসলেন মেয়েদের পাশে, গলা নামলেন। ঈশান তিতির কিছুটা ছুটে এসেছে। জানিস তোরা? আঁতকে উঠল দুজনে, আচমকা এমন প্রশ্নে চমকে গেল। রাহেলা দুই মেয়ের চমকানো লক্ষ্য করলো। ভুরুজোড়া তুলে বলল, কী হয়েছে রে? নিশি দুপাশে মাথা নাড়ল, ব্যস্ত গলা বলল, না কি হবে, ঠিকই তো আছে। রাহেলা তখন মুখ দ্বিগুণ গম্ভীর করলেন, আমাকে বোকা মনে হয় তোদের? মা আমি তোমাদের, নারী নক্ষত্র আয়তে। তোমরা কি করতে পারো ভাবছো? একটু হলে টের পাই আমি। গোটা রমজান পার হয়ে গেল, তিতির ঈশানের বিয়ে ঠিক 1 মাস আজকে। তোমাদের কি মনে হয় ওদের দূরত্ব আমি খেয়াল করিনি? হ্যাঁ, 2 দিন হলো তো। রাতেও তিতিরকে নিজের রুমে দেখি আমি। চমকে উঠল দুজনে, কারণ তাদের ঘোর ধারণা ছিল ঈশান তিতির আলাদা থাকার বিষয়টা জানা নেই কারো। তাদের মা এর মধ্যে টের পেয়েছেন। সেরকম কিছু না মা, তিতিরের শরীরটা খারাপ, ভাইয়া আসার আগে নিজের রুমে থাকে, ঘুমিয়ে যায় হয়তো, ভাইয়া আর জাগায় না। আমি আজ বলে দেব আগে না ঘুমাতে। রাহেলা গম্ভীর গলা বলে ওঠেন, কিচ্ছু বলতে হবে না তোমাদের। আরও 2 দিন দেখব আমি, তারপর যা করার করতে হবে আমি করব। উম, নিশি নুরি মুখ চাওয়াচাই করে তিতিরকে সতর্ক করে দিতে হবে আজকেই। অফিসের কাজ আজকাল গলা অবধি ডুবে থাকে। অন্যদিক সামাল দেওয়ার একটা বিষয়টা আছে। মাথা প্রচণ্ড গরম থাকে সবসময়। কেমন একটা মানসিক অশান্তিতে থাকে ঈশান। মনোযোগ সহকারে একটু আগে আসা ফাইলগুলোতে চোখ বুলাচ্ছে সে। দরজা ঠেলে ভেতরে ঢুকলো রাইসুলদান। বাবাকে দেখে চোখ তুলে তাকালো ঈশান। ফাইলখানা বন্ধ করলো। বাবা এসো। রাইসুলদান গম্ভীর মুখে এগিয়ে গিয়ে ছেলের মুখোমুখি বললেন, ব্যস্ত আছো? না, বলো। রাইসুলদান কী বলে ভেবে ভাবলেন। গুছিয়ে নিয়ে আসা কথাগুলো এলোমেলো বললেন, বাবা বলবে কিছু? ঘোর কাটল রাইসুল সাহেবের। বলো। ঈশান অধীর আগ্রহে তাকালো বাবার দিকে কথা শোনার জন্য। তুমি কি কিছু লুকাচ্ছ ঈশান? কি লুকাবো? আজকেও খানিক পর বের হবে নিশ্চয়। ঈশান মুখ এবার গম্ভীর হলো, হেলান দিল চেয়ারটায়। ছোট্ট করে বলল, আমি প্রথমে ভাবলাম বাড়ি যাও তুমি এ সময়। পরে তোমার মা বলল তুমি একেবারে সেই রাতে ফেরো। অফিস থেকে তুমি চলে যাও সন্ধ্যার আগে, কখনো বা দুপুরে। ঈশান সোজা হয়ে টেবিলের উপর 2 হাত রেখে বসলো। বাবা, ক্লাস 2র বাচ্চাকে জেরা করার মতো হলো না বিষয়টা? ছোটবেলায় মাঠ থেকে খেলতে ফিরতে দেরি হলে তুমি এমন জেরা করতে। রাইসেলদার বিরক্ত হন হেয়ালিতে। মুখ কঠিন করে বলে, ঢাকাতে তুমি জব করতে, হঠাৎ সাথে ছাড়লে কেন? ঈশান জবাব দেয় না। ফাইলটা বাবার দিকে এগিয়ে দিয়ে স্যুটটা হাতে ঝোলাতে ঝোলাতে দরজার দিকে এগোয়। ঘাড় বাঁকিয়ে বলে, ছিলাম বাবা। বাবা হয়ে জিজ্ঞাসা করাটা আমার অপরাধ? তোমার চাকরি কী ছিল? মোটেও না। করতেই পারো। তাহলে আজীবন নিজের মর্জি মতো চলো, কখনো আমার কথা শোনার প্রয়োজন বোধ করলে না। তোমার ইচ্ছে ছিল বিজনেসে জয়েন করলাম, সেটা। তোমাদের ইচ্ছে হলো ধরে বেঁধে বিয়ে করাবে, সেটাও করলাম। বাড়িতে সেটেল হতে হলাম। আর কি বলছো? দ্রুত বাড়ি ফিরবে এখন থেকে। যতদূর জানি তোমার বন্ধুরা কেউ নেই এখানে। আড্ডাতে যাও না তাহলে? বাবা আসি, দেরি হচ্ছে। ঈশান দাঁড়ায় না,
আর না তো অপেক্ষা করে রাইসুল দেওয়ানের কোনো কথা শুনতে। ছেলের একগুমেতে বিরক্ত রাইসুল সাহেব সামান্য কথাটা তেরা জবাব দেয়। দীর্ঘশ্বাস ফেলে সে। ঈশান গাড়ি এসে থামলো একটা পুরাতন ভবনের সামনে। শহর থেকে প্রায় 38 কিলোমিটার উত্তরে। শহরের কোলাহল লোক সমাগম থেকে বেশ দূরে। ভিতরে ঢুকতে এগিয়ে এলো 3-4 জন ব্যক্তি। ঈশান কথা বলল না। যে মানুষগুলোকে ইশারা করে কিছু দেখালো, একজন বাড়ালো না। ঈশান বসতে একজন এগিয়ে এসে দিল ফোন। ফোনের স্ক্রিনে চলমান থেকে কিছু থেকে ভুরু কুচকালো ঈশান। গম্ভীর গল্প, কবে এটা আজকের? মুখ স্পষ্ট নয় কেন? পজিশন ঠিক ছিল না। স্টুপিড। মুখ কুঁচকে যায় লোকগুলোর। মাগরিবের আজান পড়ছে এইমাত্র। ইফতারের বেশ কিছু আইটেম রাখা ভাঙা টেবিলটায়। ঈশান মুখে তুলে নিল সেগুলো। বাকিরা সময় নিল। সময় নিয়ে বলল, বডি কোথায় রাখা? এটা 3 তলাতে থাকুক। বাকি সময় আর একটা কথা হলো না গোটা রুম জুড়ে। একদম চুপচাপ নীরব ঘরের ভেতরটা। তবে আশেপাশের জঙ্গলে পাখিগুলোর মধ্যে চুপ থাকার বিন্দুমাত্র ইচ্ছে দেখা গেল না। শরীর হিম করা শব্দ এক একটার। ঈশান উঠে দাঁড়ালো, সাথে সাথে বাকিরাও। পকেটে হাত গুজে বরাবরের মতো ভারী গলা বলল, এখানে স্টে করার দরকার নেই। পুলিশ জঙ্গলে রেড দিলে মারা পড়বে। বডি এখানে থাকুক। হাত বাড়িয়ে একটা চিরকুট হাতে ধরে ধরে সে এই লোকেশনে চলে যাও। সকালে এসে বডি সারবে। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায় সবাই। আজকে ঈশানকে বেশ ক্লান্ত লাগছে। সারাদিন প্রচুর ধকল গেছে অফিসে। বাড়ি ফিরবে তাড়াতাড়ি আজকে, আগে ঠিক করে রেখেছে। সেখান থেকে বেরিয়ে গাড়ি ড্রাইভিং সিটে বসতে বসতে মনে মনে হাসল ঈশান। বাবা আজকে খুশি হবে তাড়াতাড়ি ফিরছে বলে। গাড়ি চলতে শুরু করলো। জঙ্গলে এড়িয়ে পেরিয়ে মেইন রোডে আসতে কাঁচ নামিয়ে দিল গাড়ির। বুকের ভিতরে আজকাল বেশ অস্থির থাকে তার। কিছু একটা নেই নেই মনে হয়। সেদিন মায়ের কাছে শুনেছিল তিতিরের ছুটির শেষের দিকে। ঈদের পর সম্ভবত আর 10 দিন থাকবে। সেই হিসেবে আর 15-16 দিন। তিতিরের সাথে কথা হয় না প্রায় 20-22 দিন হবে। মেয়েটা দূরে চলে গেছে। তার ভুল করেও একটা শব্দ উচ্চারণ করে না তার সাথে। সেও প্রয়োজন বোধ করে না। তবে আজকাল আবার সেই সুপ্ত বাসনা মাথা চাড়া দিয়ে ওঠে। আঁকড়ে ধরতে মন চায় মেয়েটাকে, জাপটে বুকে ধরে জ্বালাপোড়া কমাতে চায়। মেয়েটার রাগ, অভিমান, অভিযোগ শুনতে মন চায়। ওকে বকতে মন চায়। গভীরভাবে ছুঁয়ে দিতে চায়। দীর্ঘশ্বাস ফেলে ঈশান। অবাস্তব সব চাওয়াগুলো কোনো কারণের নেই। তবুও এসব মনে হয়। সে তো এমন ছিল না। আবেগে অনুভূতিতে মিশে থাকা গোলানো মানুষ তো সে নয়। তার প্রফেশনের সাথে যায় না এসব। এখানে আবেগের জায়গা নেই, একদম না। আজীবন তার জগৎ থেকে আলাদা রাখতে চেয়েছে সে তার পরিবারকে। আজকাল সব অগোছালো লাগে। এই যেমন আজকে। আগে হলে কি সে আজকের দিনে একটা ইম্পর্ট্যান্ট কাজ থেকে সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়। অজান্তে হাতের নিচে ধরা স্টিয়ারিংয়ে বাঁধন শক্ত হয়। মুখের আদল পাল্টায়। ঈশান বাড়ি ফিরছে আজ জলদি। অন্য দিন হলে খুশিতে বাড়ি মাথায় তুলতেন রাহেলা দান। আজ তা করলেন না। ভয়ে মিশে গেল। গেটে ঈশানের গাড়ি দেখে ছুটে এসে তাদের খবর দিয়ে বাড়ির কাজের বুয়াটা। রাহেলা শুকনো মুখে হাঁক ডাকল নিশিকে। নিশি বিছানায় গায়ে দিয়ে নিজের সাথে প্রেমালাপের ব্যস্ত। মায়ের এহেন চিৎকারে ফোন ফেলে ছুটে এলো দোতলার করিডোরে। ওখান থেকে সেও একই স্বরে চেঁচল, হলোটা কি? রাহেলা ঘামছে দরদর করে। শাড়ির আঁচলে মুখটা মুছে বলল, ঈশান এসেছে তিতির। মুখটা চুপসে ফাটা বেলুন হয়ে গেল নিশির। বড় মায়ের হাঁক ডাকে ঘর থেকে বেরিয়েছে নুরিও। বোনের পাশে এসে দাঁড়িয়েছে। চোখাচোখি হলো। কিয়ক্ষণ সময় লাগলো মায়ের কথা বুঝতে। মাথায় টোকা মাত্র ছুটে নিজের রুমে তিতিরকে কল করতে। তিতির কল তুলছে না। ইফতার পার্টিতে প্রচুর মানুষজন। তোমাদের তোমাদের ইয়ারের একটা ছেলে মেয়ের বাদ নেই। আজকের ইফতার করে ডিনার সার্ভ করে হচ্ছে টেবিলে। এত হইয়ের মধ্যে ভাইব্রেট করা ফোনের কাঁপুনি মোটেই খেয়াল হলো না তিতিরে। নিশি নিশ্চিন্ত মুখে নুরির দিকে তাকালো। তোমাকে কল কর। নিশি একই গতিতে কল লাগালো তোমাকে। একই ঘটনা। কেউ ফোন তুলছে না। দুবোন ছুটে বেরিয়ে গেল করিডোরে। নিচতলায় মা এখনও উপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। নিশি নুরি দুদিকে মাথা নাড়িয়ে জানালো পায়নি। কপাল চাপড়া রাহেলা। নয়নটাকে সে কল করে নিয়ে আসতে বলবেন সে উপায় নেই। নয়ন গেছে ঢাকা অফিসের কোনো কাজে। সুতরাং আজকে তিতির খবরই আছে।
দুই যা এসে গুটিসুটি মেরে দাঁড়িয়েছে রায়লার পাশে। রিক্তা ফিসফিস করে বলল, জিজ্ঞাসা করে বলবে মাথা যন্ত্রণা করছে, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে, রুমে যেতে নিষেধ করছে। মুক্তা কোণে দিয়ে ধাক্কা মেরে মেজোজাকে, ছেলেটা সেটা মানবে? সামান্য মাথা ব্যথার জন্য বউ রাখবে অন্য রুমে? মুক্তা বাঁকা কথায় অন্য সময় হলে বাকিরা হাসতো, আজ হাসলো না, কারণ তারা জানে কতটা সিরিয়াসভাবে তিতির বা কোনো মেয়ে একা বাইরে বের হওয়া নিষেধ করেছে ঈশান। আর রাতে বেরিয়েছে জানলে আতঙ্কিত হয়ে যাবে তিনজন। হাতে কালো ব্যাগটা নিয়ে ক্লান্ত শরীরে সদর দরজা ঠেলে ভেতরে ঢুকে ঈশান। ড্রয়িং রুমে সারিবদ্ধ হয়ে মা চাচিদের দেখে চোখ কষলায়। উপরে একইভাবে তাকিয়েছে নিশি নূর। তবে এত কিছু ভাবল না সে। রাহেলা এগিয়ে গিয়ে বলল, আজ এত তাড়াতাড়ি যে বাপ? খুশি হলেই মনে হচ্ছে। দাঁত দিয়ে জিভ কাটে রাহেলা ব্যস্ত গেলে, এই বাবা, এটা কি কথা? আমার বাপ তাড়াতাড়ি বাড়ি ফিরছে, আমি তো সেটাই চাই। যা ঘরে যা। দাঁতে জিভ কাটে রাহেলা ব্যস্ত গলা বলে, এ বাবা, এটা কি কথা? আমার বাপ তাড়াতাড়ি বাড়ি ফিরছে, আমিও সেটাই চাই। যা ঘরে যা, ফ্রেশ হয়ে আয়। কি নাকি দিয়ে ইফতার করেছিস, একেবারে ডিনার করবে আয়। ঈশান মাথা ঝাঁকিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠে, এক নজর এদিক সেদিক তাকায়। সোফা কিচেন নিচতলা, কোথায় তিতিরের অস্তিত্ব নেই। ঘরে বোধহয় ভাইয়ের আশা থেকে ঘরে ঢুকে গেছে নিশি নুরি। সময় নিয়ে কোল্ড শাওয়ার নিয়ে বের হয় ঈশান। শরীরটা ভার ভার লাগছে আজকে, ম্যাচ ম্যাচ করছে। জ্বর আসবে নাকি খিদে পায়নি, তবে খেতে যাবে সে এখন। বাড়ির সবাই এখনই বসবে হয়তো খেতে। ইফতারের পর রাতের খাবার জলদি খাওয়া হয় তাদের বাড়িতে সচরাচর। মন ছটফট করছে অন্য কারণে। মনে মনে খানিকটা মেজাজ খারাপ হলো তার নিজের উপর। মনটা বেহায়া হয়ে বসে আছে আজকাল, ভালো লাগে না। একটা কাঙ্ক্ষিত মুখ না দেখলে। পাতলা শার্ট গায়ে জড়িয়ে দ্রুত নিচে নেমে এসে ঈশান। খাবার দাবার টেবিলে সাজানো। রিশা, রোশনি, রাফি সুন্দর মতো বসে বসে সামনের প্লেট নিয়ে। যদিও কয়েক লোকমা মুখে দেওয়ার পর বায়না জবে খাইয়ে দিতে, তখন সেই খাইয়ে দিতে হবে। তারপর আগে বায়না জোরে এমন। ঈশানকে দেখে লাফিয়ে ওঠে তিনজনে। ঈশান হাত বুলিয়ে দেয় তিনজনের মাথায়। পকেট থেকে বের করে চকলেট ধরিয়ে দিল তিনজনে আছে। হুড়মুড়িয়ে নিশি নুড়ি এসে বসলো। অন্যদিন হলো বড় দুটো একইভাবে হাত পাতত চকলেটের জন্য। ঈশানা বসতে এনেছে তাদের জন্য। আজও গম্ভীর দেখে অবাক হলো খানিকটা। দুটোরও মুখ শুকনো। ঈশানের কপালে ভাঁজ পড়ল। নুরিকে পরখ করলো বিশেষভাবে। পকেট থেকে তিনটি চকলেট বের করে হাতে দিল দুজনে। আজ একটা চকলেট বেশির কারণ বুঝলো না প্রথমে ওরা। রাফি ওই চকলেটটা এক্সট্রা মনে করে কেড়ে নিতে গেলে ঈশান খানিক শব্দ করলো, থেমে গেল বেচারা। নিশি নুরি ততক্ষণেই ধরে ফেলেছে। ভাইয়া কিছু না বললেও রাফির বকা দেওয়া বলল, তোর বারবির জিনিসে কবে থেকে নজর দেওয়া শুরু করলে রাফি? হ্যাঁ? রাফি বোধহয় অবাক হলো। এটা তো বারবির, তা কখন বলল তাদের বড় ভাই? ভাইয়া তো একবারও বলল না সেটা। রিশা ধমকে ওঠে ভাইকে, বড়দের মতো করে বলে ওঠে, ভালোবাসার জিনিস কী করে বলে দেয় গাধা, খাবার খা। কেসে ওঠে ঈশান। মিটিমিটি হাসছে বাড়ির সকলে। ঈশান খাওয়ায় মন দেওয়ার চেষ্টা করে সবাইকে, দেখতে পাচ্ছে ম্যাডামকে বাদে। ঈশান পাতে খাবার তুলতে, রাহেলা চিন্তিত মুখে মনে মনে বারবার আল্লাহকে ডাকছে ঈশান যেন তিতিরের খোঁজ না করে। আর এই সময় তিতির যেন বাড়িতে না ঢোকে। তবে হলো না সেটা। দুই লোকমা মুখে তোলার পর ঈশান ভুরু কুচকে তাকালো মায়ের দিকে। তোমার নবাব নন্দিনীকেই দেখছি না তাকে। আঁতকে উঠল বাড়ির সকলে। মুখ শুকিয়ে এলো সকলে। মিথ্যে কথা কি করে বলবে অবলীলায়। মুখ নিচু করে খেয়ে যাচ্ছে নিশি নুরি। কাউকে জবাব না দিতে দেখে একই প্রশ্ন পুনরায় করল ঈশান, কি হলো? ঝটপটে একটা মিথ্যে বলে বসলো নূর। ঘুমিয়ে গেছে ও। ঈশান মাথা তুলে দেখায়, এবারে সবার মিথ্যে ধরে ফেলতে পারে তার অনবজ্ঞ চোখ। গ্লাস হাতে নিল, তবে তার নিজে খেলো না। নুরির দিকে বাড়ি দিয়ে বলল, আমার সামনে অন্তত মুখটা সামলা নাকি? চুপসে গেল সে। তবে এই মুহূর্তে লাফিয়ে উঠল রাফি। সে তো জানে জবাবটা। ভাইকে সঠিক জবাবটা দিয়ে বাহবা কামনার সুযোগটা সে মোটেও হাতছাড়া করতে চাইল না। উচ্ছ্বাসিত করতে জবাব দিল, বারবি তো তমা আপুর সাথে পার্টিতে গেছে। চোখ মুখ খিচে বন্ধ করে নিল সকলে। মুখ তো পিছন থেকে চেপে ধরল ছেলের মুখ। রাফি তখনও ছটপট করে ঈশানকে বাকিটুকু জানাতে ব্যস্ত। ঈশানের হাত থেমে গেল।
চামচ নামিয়ে তাকালো মায়ের দিকে। গভীর গলায় বলল, তিতির কোথায়, কিসের পার্টি? রাহেলা ব্যস্ত হলেন, জলদি বললেন, পার্টি নেবা, ইফতার পার্টি। ওই যে তোমার কলেজে আর কি। চুপ করে গেল রাহেলা। ঈশান চোখ মুখ শক্ত হয়ে গেছে। বাড়ি ঢোকার পর সবগুলোকে গাড়ি দেখেছে পার্কিংয়ে, তার মানে গাড়ি নিয়ে যায়নি। ঘড়ির দিকে তাকালো, 7:45 বাজে। শব্দ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রাহেলা এসে আঁকড়ে ধরল ছেলের হাত। রাগ করিস না মেয়েটার উপর বাপ, যেতে যাচ্ছিল না, আমি জোর করে পাঠিয়েছি। সামান্য দূর এসে পড়বে। তুই খাওয়া ছেড়ে উঠলে কেন? খেয়ে নে, ও চলে আসবে। ঈশান মুখ রক্তিম করে আবার ছেয়ে গেছে রাগে। হাজার একটা চিন্তা ঘোরে মাথার উপর। বাড়ির সব জেদি একরকম, এগুলো নিয়ে এসে পড়েছে ডাবল বিপদে। একজনও কথা শোনে না তার। মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত উপর থেকে গাড়ির চাবি নিয়ে নামে। বাইক নিয়ে যেতে হবে, তবে তমা আছে সাথে। অগত্যা অল্প পথ হলো, গাড়ি নিয়ে যাবে সে। রাহেলা ছেলেটাকে আটকাতে গিয়েও গেল, শুনল না সে। গটগট করে বেরিয়ে গেল বাড়ি থেকে। দীর্ঘশ্বাস ফেলল বাড়ির সকলে। নুরি নিজের খাবার প্লেটের দিকে তাকিয়ে হতাশ গলা বলল, আজ আবার চতুর্থ বিশ্বযুদ্ধ লাগলো বলে। বড় মা, তোমার বৌমা আজকে শেষ। ভয়ে চোখ বড় বড় করে রাহেলা তাকিয়েছে দরজার দিকে। আসলেই বোধহয় ইফতার পার্টির খাওয়া দাওয়া শেষ হয়েছে বেশ আগে। ঘড়ির কাঁটা রাত 8টা ছুঁই ছুঁই। তিতির তমা দুজনে এক প্রকার ছটফট করছে এখান থেকে যাওয়ার জন্য, তবে যেতে পারছে না, আটকে গেছে দুজনে। তমা এখানকার সেরা শিক্ষার্থী ছিল। তিতির এই এলাকার পড়াশোনা না করলে দেওয়ানবাড়ির মেয়ে আর নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য গ্রাম্যই খ্যাতি তার। শিক্ষকরা নানা ধরনের আলাপ চালাচ্ছে তাদের সাথে। সে পর্ব শেষ হতে হাঁপ ছাড়ার সময় পেল না। তমার পুরাতন বন্ধু বান্ধব এসে ঘিরে ধরল তাদের। বলা বাহুল্য, সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু তিতির। তমার মুখে তারা তিতিরের প্রচুর গল্প শুনত, শিক্ষকদেরও মুখে। সবাই একসব মুখে থাকতো মেয়েটাকে দেখে। গুণের সাথে সাথে রূপের প্রশংসা অহরহ শুনত। অবশ্য শুধু তিতির নয়, দেওয়ানবাড়ির সব ছেলেমেয়ের রূপ গুণ ভদ্রতা চর্চা পুরো এলাকা সবসময়। তিতির ছটফট করে তাকাচ্ছে তমার দিকে। বাড়িতে বারবার বলে এসেছে 8টার মধ্যে ফিরবে। যদিও বাড়িতে এখনও মামারা বা ঈশান কেউ ফিরবে না, তবুও অশান্তি লাগছে তার। দূর থেকে বুকে আড়াআড়ি হাত গুজে নিষ্পলক তিতিরকে দেখছে একজন। মুগ্ধতায় বিস্মিত হচ্ছে নেনি। চোখের পলক ফেলতে ভুলে গেছেন। তাহমিদ কায়েস কলেজের নতুন প্রফেসর, বাংলা টিচার হিসেবে এসেছেন। সবেমাত্র হলো জয়েন করেছে সে। এবছর বিসিএস দিয়ে পোস্টিং হয়েছে এখানে। পাশে কারো গলার শব্দে দৃষ্টি সরালেন তিনি। মিস রুবি এসে দাঁড়িয়েছেন পাশে। মিস রুবি এখানকার বাংলার টিচার, একই ডিপার্টমেন্টে। বয়সে খানিকটা বড় হবেন। তাহমিদকে যথেষ্ট স্নেহ করেন তিনি। রোমান্টিকের দিক দিয়ে কিনা বোঝা যায় না, তবে ইমোশনাল দিক থেকে তো অবশ্যই। মিস রুবি কেউ একজন ক্যান্সারে মারা গেছে 3 বছর আগে। সেই মৃত ব্যক্তির চেহারার সাথে নাকি দারুণ মিল তাহমিদের। যাই হোক, তাহমিদের দৃষ্টি অনুসরণ করে মৃদু গলায় হাসলেন তিনি। নিচু গলায় বললেন, কাকে দেখছেন? তাহমিদ কায়েস চাইলেন এড়িয়ে যেতে পারতেন বিষয়টা, গেলেন না। দৃষ্টি মিস রুবির দিকে ফিরিয়ে বললেন, মেয়েটা আপনাদের স্টুডেন্ট ছিল? তিতিরের কথা বলছেন তো? নাম জানা নেই। মিস রুবি হাসলেন খানিকটা। বুকের ভিতরটা হু হু করে উঠল। তবে সাথে সাথে জবাব দিলেন, আপনি যার দিকে তাকিয়েছেন তার নাম তিতির, ভালো নাম জানা নেই। এখানকার স্টুডেন্ট ছিল। ইনফ্যাক্ট এই এলাকাতে ওর পড়াশোনা। এটা ওর মামার বাড়ির এলাকা। ও পড়াশোনা করতো ওর বাবার বাড়ির এলাকায়, দিনাজপুরে। বোর্ড স্টান করা স্টুডেন্ট। দেওয়ানদের চেনেন তো? মাথা ঝাঁকায় তাহমিদ। দেওয়ানদের এলাকায় কে না চেনে? মিস রুবি হাসালেন। ওই দেওয়ান বাড়ি মেয়ে, মামা বাড়িও যদি এটা, তবে এখানে ওর বড় হওয়া। তাহমিদ আবেগ হাসলেন রুবির দিকে। গলা খাদে নামিয়ে বললেন, আপনি কিন্তু জিনিয়াস, এলাকার সবার খবর থাকে আপনার কাছে। মিস রুবি মাথা নাড়লেন, বিজ্ঞের মতো বললেন, সবার নাই, অবশ্য যাদের রাখার মতো। ওই যে তিতিরের পাশে মেয়েটাকে দেখছেন, সেও দেওয়ানবাড়ির, তিতিরের কাজিন। ও আমাদের স্টুডেন্ট, একই রকম জিনিয়াস। তাছাড়া ভালো স্টুডেন্টদের সুনাম শিক্ষকদের কাছে থাকে। তাহমিদ নিঃশব্দে হাসলেন, তাকায় আবার তিতিরের দিকে। আয়োজন খোলা মাটি করা হয়েছে, আশেপাশে প্রচুর লাইটিং।
আকাশে জ্যোৎস্না মেলা বসেছে আজকে। এখন খোলা আকাশের নিচে রাত্রিবেলা মেয়েটাকে অন্য জগতের মেয়ে মনে হচ্ছে। মিস রুবি খানিকটা ঘেঁষে আসলো, বাঁকা গলায় বলল, মেয়েটাকে নিয়ে কিছু ভাবছেন নাকি? তাহমিদ ঘাড় চুলকায়, মাথা ঝুঁকিয়ে লাজুক হেসে বলে, ভাবার মতো মেয়ে নয় কি? মিস রুবি মনটা খচখচ করে ওঠে, তবে হাস্যোজ্জ্বল গলায় বলে, আপনি পাত্র হিসেবে লেটার মার্কস ট্রাই করেন। বয়সও কম হলো না, 29 চলছে। তাহমিদ সুদর্শন মুখখানা হাসি হাসি দৃষ্টি তিতিরের দিকে। তিতির গল্প গুজবে ব্যস্ত বেশ কয়েকজনের সাথে। তাহমিদ রুবিকে ইশারা করে সেখান থেকে খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। দুজনে এসে দাঁড়ায় একটু নীরব জায়গায়। ওদিকে ছেলেমেয়েদের প্রচুর শব্দ আসছিল। নিজের শার্টটা টেনে সোজা করলেন, মাথায় হাত চালাতে চালাতে বললেন, চাকরিটা আবার থাকবে তো? রুবি হেসে ফেলেন তাহমিদের কথা বলতে। আলবাত থাকবে, দাঁড়ান ডাকি ওদের দু বোনকে। তাহমিদ ব্যস্ত হয়, দুহাত তুলে নিষেধ করে ডাকতে। রুবি শুনল না, ব্যস্ত গলা বলল, নর্মাল কনভারসেশন, ওয়েট। অদূরে দণ্ডায়মান এক ছাত্রীকে দিয়ে ডাক দেয় তিতির তমাকে। ম্যাডামের ডাকে প্রায় সাথে সাথে তিতিরের হাত ধরে ছুটে এলো তমা। সালাম জানালো দুজনে। মিস রুবি অন্তত বিনয়ের সাথে পরিচয় করলেন তাহমিদ কায়েসকে। ওরা দুজনে একই বিনয়ের সাথে সালাম দিল। তুমি তিতির না? জি মিস। তোমাদের ভাই বোনদের পড়াশোনার ট্যালেন্টের বর্ণনা আমরা সবসময় দিই নতুন স্টুডেন্টের কাছে। থ্যাংক ইউ মিস। আছো তো কয়েকদিন এখানে? হ্যাঁ, ঈদের পর 7 দিন সর্বোচ্চ। মিস রুবি আর চোখে একবার তহমিদকে তাকালো। তহমিদ কিছু বলল না। আছো তো কিছুক্ষণ? তমা মাথা নাড়ল। বিনয়ের সাথে বলল, এক্ষুনি বেরোবো, এর বেশি দেরি করলে বাসায় রাগারাগি করবে। মিস রুবি ব্যস্ত হলেন। বেশ তো, যাও তাহমিদ সাহেবকে এগিয়ে দিয়ে আসুক। না না মিস, আমরা যেতে পারবো 10 মিনিট। তাহমিদ এগিয়ে এলো খানিকটা, ভদ্র গলা বলে, ইটস ওকে, চলো অন্তত রিক্সায় তুলে দিয়ে আসি। তমা তিতির মুখ চাওয়াচি করলো। দুজনের মনের কথা পড়ে ফেললো বোধহয় দুজনে। শত স্টুডেন্ট আজকে এখানে, সবাই কি তাহমিদ স্যার রিক্সায় তুলে দিয়ে আসবেন? তবে আলাপ আলোচনা বাড়িতে গিয়ে করার জন্য তুলে রেখে রুবির থেকে বিদায় নিয়ে হাঁটা ধরল তিনজনে। তাহমিদ হাঁটছে, পাশাপাশি হাঁটছে তিতির। আর চোখে খেয়াল করছে মলিন মুখখানা, খুব আদরের মুখ। একবার জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো, মন খারাপের কারণ। করা হলো না। শিক্ষকের সাথে শিক্ষার্থীর এই রোমান্টিসিজম করা নিশ্চয়ই ভালো দেখায় না। যা হবার পরেক্ষণে হবে। কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে দাঁড়ালো ফাঁকা রাস্তায়। একটা রিক্সা দেখা পাওয়া যাচ্ছে না। তিতির তমা দুজনে হাঁসফাঁস করলো। তমা মিহি গলায় বলল, স্যার এ সময় রিক্সা পাওয়া যায় না, আমরা চলে যেতে পারবো। তাহমিদের মুখ চিন্তিত লাগলো। তিতিরের বাড়ি রাস্তা এই মুহূর্তে অস্বাভাবিক নীরব। বাকি শিক্ষার্থী আরও পরে যাবে, সুতরাং সেই ফাঁকা রাস্তায় দুটো মেয়েকে একা পাঠাতে মন সায় দিল না। স্বাভাবিক গলায় বলল, চলো এগিয়ে দিয়ে আসি খানিকটা। তিতির জলদি নিষেধ করলো, স্যার সত্যি আমরা চলে যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। কষ্ট নয়, বরং যেতে পারলে ভালোই লাগবে। জি স্যার, যাওয়ার দরকার নেই, আপাতত কলেজ আওয়ার নয়, তার মধ্যে তোমার টিচার ছিলাম না, সুতরাং। তিতির বা তমা দুজনে তাহমিদ কায়েসের গলার সুরে খানিকটা ইতস্তত বোধ করলো। তিতিরের প্রতি লোকটা যে আলাদা একটু কেয়ার দেখাচ্ছে তা দৃষ্টিতে বোঝা যাচ্ছে। তবে তমা প্রতিবাদ করে উঠলে এক প্রকার, তবুও স্যার তো স্যার হয়, ক্লাস করি না, করি কি আর না করি। তাছাড়া কত বড় আপনি, কেমন একটা বয়স্ক লাগছে। আমার কিন্তু বয়স অত নয় যতটা ভাবছো। চুপসে এলো দুজনের মুখ। তমা আর চোখে তাকালো তিতিরের দিকে। ইতস্তত করে রাস্তার দুই দিকে হাঁটা ধরতে চোখে পড়লো খানিকটা দূরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির দিকে। কালো বিদায় চোখে পড়তে বেশ সময় লাগলো। আরও কয়েক পা এগোতেই শীত দ্বারা বয়ে শীতল স্রোত নেমে গেল। দুজনে একে অপরের হাত আঁকড়ে ধরল। আচমকা দাঁড়িয়ে পড়া এবং তমার হাত ওভাবে আঁকড়ে ধরায় তাহমিদ বোধহয় একটু ভয় পেল। তিতির ব্যথা পেল কিনা সেই চিন্তায় মরিয়া হয়ে খুব কাছে চলে আসলো। উত্তেজিত গল্পে, ঠিক আছে তুমি? লেগেছে কোথাও? তিতির ছোটকে সরালো দূরে, কয়েক ফুট দূরে। গাড়িটা বদ্ধ অবস্থায় দাঁড় করানো। ঈশানের গাড়ি এটা। ভিতরে ঈশানের মুখটা দেখতে পাওয়া যাচ্ছে না, যাচ্ছে অগ্নি ঝাড়ছে সে মুখখানা থেকে। অন্ধকারের মধ্যে অগ্নিদৃষ্টি চোখ এড়াল না তমা তিতিরের। তাহমিদ এর মধ্যে ভুরু কুচকেছে, ভাবছে তিতিরের আচমকা এহেন অস্থিরতা
বারবার ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করাতে ব্যস্ত। আশ্চর্যজনকভাবে ঈশান গাড়ি থেকে নামছে না, পর্যবেক্ষণে ব্যস্ত। তাহমিদ অতি উত্তেজনায় তিতিরের গা ঘেঁষে দাঁড়ালো। এতক্ষণ দুজনের দৃষ্টি অনুসরণ করে সামনে চোখ গেল সে বেচারে। কিছু দূরে গাড়িতে বসারত ঈশানকে চোখে পড়ল। কপালে ভাঁজ পড়ল তাহমিদের। তার মনে প্রাণে চিন্তা হলো ঈশান সম্ভবত বিরক্ত করে তিতিরদের। সে ভয়ে মেয়ে দুটো এমন চুপসে আছে। এতবার জিজ্ঞাসা করেও তমা বা তিতিরের ভয়ার্ত মুখ থেকে যখন কিছু উচ্চারণ করতে পারল না, তখন সে বিশ্বাস চূড়ান্ত হলো যেন। আর দ্বিতীয়বার তিতিরদের কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করল না। হন্তদন্ত হয়ে পায়ে এগিয়ে গেল ঈশানের গাড়ির দিকে। তমা তিতির আঁতকে উঠে থামার চেষ্টা করে সম্ভবত হলো না। ততক্ষণে তাহমিদ পৌঁছে গেছে ঈশানের কাছটায়। রাগে জর্জরিত হয়ে থমকে উঠল ঈশানকে। রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা একটা ট্রেন্ডে পরিণত করে ফেলা আছে, তাই না? মেয়ে দেখলে হুঁশ থাকে না। ঈশান তাহমিদের কথায় মাথায় বাজ পড়ল তিতিরে। আকাশ থেকে শটাং হয়ে বজ্রপাত পড়ল যেন তার আর তমার মাথায়। চোয়াল ঝুলে পড়ছে দুজনের। বাঘের খাঁচায় ঢুকে বেড়াল বাঘকে বলছে, আমাকে মাসি ডাকবি শালা। বিষয়টা এমন দেখাচ্ছে। ঈশান এখনো চুপ। তার নীরবতা বোধহয় আরো রাগান্বিত করে ফেলল তাহমিদকে। সে এক ঝটকায় গাড়ির দরজা খুলে ফেলল। তিতির তমা দৌড়ে এগোতে উদ্যত হতে ঈশান আঙুলের ইশারায় থেমে যেতে আদেশ করল। ঈশানের মুখের দিকে তাকিয়ে এক পা এগোনোর সাহস করল না দুজনে। রুহ কাঁপছে দুজনে। আজ একটা খুনাখুনি না হলেই হয়। তিতির মুখ এঁকে তমার দিকে অসম্ভব ভয়ার্ত গলায় ফিসফিস করে বলে উঠল, বেচারাকে হিরো হতে কে বললো বলতো? তমা আরো ভয়ে শুকনো। নিজে একই গলায় বলে, নয়া নয়া প্রেমে পড়লে শেয়াল নিজেকে বনের রাজাই ভাবে। বেচারা কঠিনভাবে প্রেমে পড়ে গেছে তোর, তাই হিরো হওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইছিল না। বাজে বকিস না, প্রেমে পড়ার সুযোগ পেল না। লাভ অ্যাট ফার্স্ট সাইট গাধা। তহমিদ সাহেবের একই কাহিনী করছে। বেচারার মানুষ পায়নি, একেবারে বিবাহিত মেয়ের পিছনে পড়ে তারই স্বামীকে ইফটিজিং করার জন্য গালিগালাজ করছে। তা আবার শেখে ঈশান আরশাদ দেওয়ান। বেচারা আয়ু কম, আফসোস করে কি লাভ? আহারে, কতই না বেচারার বয়স। অকালে আল্লাহ মাফ করুক। এই সময় তোমার হেয়ালি আর পাগলের প্রলাপে বিরক্ত হলো তিতির। ধমকে উঠল চাপা গলায়, তোর শুধু ফালতু কথা। অকালে মানে কি? নেগেটিভ কথা। তোমার পেট ফেটে হাসি পেল। খ্যাক খ্যাক করে হাসতে ইচ্ছে করলো। আমি ফালতু বলি? তোর আন্দাজ আছে লোকটা কি করলো এই মুহূর্তে? আর মানুষ পেল না, বড় ভাই ওকে এখন আস্ত রাখবে না। তিতির অবশ্য একই কথা বলছে। লোকটা আর এলোমেলো কিছু বলে সবটা বেশ জটিল করার আগে থামানোর দরকার। তিতির দ্রুত পায়ে এক প্রকার ছুটে এসে দাঁড়ালো তমহিদের পাশে। উত্তেজিত গলা বলে, ইটস ওকে। আপনি যা ভাবছেন তা নয়। উনি আমার। তিতির থমকায়। উনি আমার স্বামী। কথাটা গলায় আটকে আসলো তার। বলতে গিয়েও থামলো। তাহমিদ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো তিতিরের দিকে। ঈশান নিজেই বাঁকা চোখে তাকিয়ে আছে তিতিরের জবাবের শোনার অপেক্ষায়। তিতির কিছু বলতে না দেখে পুনরায় ক্ষেপে কিছু বলার আগে তমা দৌড় এলো। উনি আমার বড় ভাই স্যার, ঈশান আশ্বাস দেওয়ান। তাহমিদ চমকে উঠলেন, অপ্রস্তুত হলেন ভীষণ রকমের। তবে পরক্ষণে সামনে নিলে বিনয় ভেঙে পড়লেন একবারে, আমাকে ক্ষমা করবেন, আমি আসলে। ঈশান গাড়ি থেকে নেমে দাঁড়ালো, মুখ নির্বিকার। ভাবলেসিন গলায় বলল, আই ডোন্ট মাইন্ড অ্যাট অল। আপনার আপনি জানতেন না এতে রাতে দুটো মেয়েদের পথ আটকে হুট করে কেউ দাঁড়ালে যে কোনো সচেতন সুচরিত্র পুরুষ এমনই বিহেভ করবে। তমাতীতের হা হয়ে গেল। কানে সঠিক শুনল কিনা বোঝা গেল না। ঈশানকে তারা কোন রূপে দেখবে সেটা ভাবতে ব্যস্ত। আর ঈশান নাকি এত বিনয়ে অবতার, ভাবতে গায়ে কাঁটা দিল। তাহমিদ প্রচণ্ড খুশি হলো, তবে মনে মনে ভেবে পেল না খুশিটা আদৌ হওয়া উচিত কি না। মেয়েটাকে তার পছন্দ, তবে মেয়ের ভাইয়ের সাথে প্রথম সাক্ষাৎ মোটেও সুখকর হলো না। তবে সেসব আপাতত তুলল না সে। হালকা হেসে কৃতজ্ঞতা প্রকাশ করলো কিছু মনে না করার জন্য। বেশ কয়েকবার ঘটা করে ক্ষমা টমা চাইলেন ভদ্রলোক। তিমির তমা থেকে বিদায় নিয়ে স্থান ত্যাগ করলো দুজনে। এবার বেশ ভয় পাওয়ার পাড়া দুজনে। আশ্চর্যজনকভাবে ঈশান কিছু বলল না। আলগোছে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। তিতির তমা দুজনে গিয়ে বসলো যথারীতি। তিতিরও পিছনে বসলো তমার সাথে। ঈশান গম্ভীর মুখে পরখ করলো সবাই। গম্ভীর গলায় আদেশ ছিল,
তমা সামনে আয়, আমি নিশ্চয় ড্রাইভার নই। তমাকে ডাকায় সে নিজে ভীষণ কাচুমুচু করছে। মেয়ে ভেবে ঝামেলায় বারবার ফেঁসে যায় সে বেচারি। তিতিরকে দূরে ঠেলা দিল উঠে যাওয়ার জন্য। তিতিরের মধ্যে তার কোনো আগ্রহ দেখতে পাওয়া গেল না। তমা! লম্বা একটা ডাক কানে আসায় সাথে চাপা ধমকে গলায় উঠল তিতিরকে। যাচ্ছিস না কেন? আমাকে দিয়ে তোকে ডাকছে গাধা। তিতির অগত্যা উঠে উদ্যত হতে আরেক দফা ধমকের স্বর পাওয়া গেল। তমা, তোকে বলছি আসতে, না এসে প্রক্সি পাঠাচ্ছিস? তিতির থমকে গেল, মুখটা কালো হয়ে গেল। তমা নিজেও অপ্রস্তুত হলো। মহা সমস্যা এদের নিয়ে। তবে আর ঈশানকে খেপানোর সাহস হলো না। আজ যা রেগে আছে তা বাড়ি গিয়ে ছাড়বে কিনাও জানে না। গাড়ি এসে মিনিট 12 পর থামল দেওয়ান বাড়ির গেটের সামনে। পাশে গেট দিয়ে তমা নিজের বাড়ি ঢুকলো। একদম সদর দরজা খুলে বসার ভিতরে না ঢুকে পর্যন্ত তাকিয়ে রইল ঈশান। ভিতরে যেতেই গাড়ি ঘোরালো। চেঁচিয়ে উঠল তিতির, আরে ওদিকে কোথায় যাচ্ছেন? ঈশান কোনো উত্তর দেওয়ার লক্ষণ পাওয়া গেল না। গাড়ি আঁকাবাঁকা গ্রামীণ রাস্তার মধ্য দিয়ে অনবরত চলছে। ছমছম পরিবেশ গাড়ির ভিতর থেকে। কারণ গ্রামের মধ্যে রাত 8টা-9টা বেশ রাত। রাস্তাঘাটে সচরাচর মানুষ দেখতে পাওয়া যায় না। জমিতে ধান লাগানো আছে, সুতরাং শেয়াল বাবাজি বন্যার লুকিয়ে জায়গা নেই। রাস্তায় ঘুরঘুর করে আর কি। তিতির পিছনে একা বসা। ঈশান একদম শব্দহীন গাড়ি চালাচ্ছে। তিতির হাজার একটা প্রশ্নের মোটেও জবাব দিচ্ছে না, দেবে বলে মনে হচ্ছে না। গাড়ির ভিতরে লাইট অফ করতেই বাইরে অন্ধকার ভেদ করে হালকা স্পষ্ট হলো বাইরের প্রকৃতি। আকাশে আজ ইয়া বড় চাঁদ, তারার ঝলমল আকাশ। গাড়িতে আলো জ্বলায় এতক্ষণ বুঝতে পারা যাচ্ছিল না। এমন দৃশ্য উপভোগ করছে তিতির, তবে এখন করতে পারছে না। সামনে যে মস্ত ভুল করেছে। গাড়ি থামবে বলবে, সামনে বসবে কিভাবে? গাড়ি একটু থামবেন, আমি একটু সামনে যাব। ঈশান থামালো না। একই গতিতে চলছে তারা। তিতির আতঙ্কে এক প্রকার। বাইরে এই তো শেয়াল ছুটছে। তিতির চলন্ত গাড়িতে আচমকা সামনে এসে পড়ল। ঈশান চমকে গেল, এমন আশা করেনি। গাড়ির গতি দ্রুত কমালো। তিতির সামনে ছিঁড়ে বসে হাঁপ ছেড়ে বাঁচল। ঈশান আর চোখে দেখল একবার। তিতির সরাসরি তাকালো ঈশানের দিকে। বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে বলল, কোথায় যাচ্ছি এখন বলুন? আমি বাড়ি যাব। কথাটা শেষ করতে না করতে কড়া ব্রেক কষল ঈশান। দরজার লক খুলে দিয়ে নির্বিকার সামনে বসে রইল। তিতির হতভম্ব। ব্যাগ গলায় জিজ্ঞাসা করলো, থামালেন কেন? আউট! চমকে উঠল তিতির। ফটাফট এদিক সেদিক তাকালো বাইরে। ভয়ঙ্কর একটা। সামনের বটতলা, বদ্ধ চায়ের দোকানটা। এখানে তাকে নামতে বলা হচ্ছে। এখানে নামবো কেন? বাড়ি যাবি বললি? এটা বাড়ি আমার? তাহলে যেখানে যাচ্ছিস কাজ শেষ করে ফিরবো নিশ্চয়। সেই জায়গাটার নাম বলতে? আর একটা কথা বললে ধাক্কা দিয়ে বের করে দেব। অপমানে লাল হলো তিতির। নিহাত এই অবস্থায় আছে, না হলে কখনো সহ্য করতো না। তবে মুখে আর কিছু বলল না। চোখ মুখ কুঁচকে রইল। নিজেদের গ্রামের আঁকাবাঁকা বাঁকগুলো নিমেষে পেরিয়ে গাড়ি এসে উঠল মেইন রোডে। মেইন রোডে বেশ গাড়ি, একের পর এক দূরপাল্লার বাস, ট্রাক চলন্ত ব্যস্ত। গাড়ির সময় 9:30 এখন। গ্রাম ছাড়া সব জায়গাতে এসে সবে সন্ধ্যা। প্রচণ্ড গতিতে গাড়ি চলছে। তিতিরের হাত পা কাঁপছে। কেমন আবেদনময়ী গলায় আর্তনাদ করে উঠল, আস্তে, এত জোরে কেন? ঈশান কপালে বিস্তর ভাঁজ পড়ল। মুখে বিরক্ত সূচক শব্দ করে বসল। একই ভঙ্গিতে তাকালো তিতিরের দিকে। তিতিরের সামনে দৃষ্টি রেখে কোলের উপর 2 হাত ফুটো করে কাঁপাকাঁপিতে ব্যস্ত। ঈশানের মধ্যে গাড়ি গতি কমানোর কোনো আগ্রহ না পেয়ে আবার একই গলায় আর্তনাদ করে বসল, ইস, আসতে বললাম তো। ঈশানের মেজাজ আবার সত্যি খেই হারালো। ধমকে উঠল, ইস, আস্তে, জোরে, এসব কী শব্দ? সাথে অস্ট্রেলিয়ার মতো টান তো আছে। কথার ধরনে মনে হচ্ছে গাড়িতে না, দুজনে বিছানায় আসি। ঈশানের এহেন ঠোঁটকাটা কথায় শরীর শিউরে উঠল তিতিরের। লজ্জায় লাল হয়ে গেল মুহূর্তের মধ্যে তার ফর্সা মুখখানা। মুখে লাগাম না থাকলেও আরেকজন যে লজ্জায় পড়তে হয় তা তো এক ফোঁটাও বোঝে না এই লোক।
ভয়ে এমন কণ্ঠ এসে গেছে। তিতির গলার স্বর স্বাভাবিক করে আর চেষ্টা করে বলল, আমি মোটেও অন্যভাবে কিছু বলিনি। স্লো করুন। স্লো আমার দ্বারা এখন হবে না। মুডে আছি। হ্যাঁ, গাড়ি দ্রুত চালানোর মুডের কথা বলছি। কাঁচুমাচু মুখটা ঘুরিয়ে ফেলল গ্লাসের দিকে। অসভ্য লোকের অসভ্য কথাবার্তা। কথার ধরন আর পরের উত্তরটা দেওয়ার অবস্থায় থাকে না। তবে আর বলতে হলো না। মুখে নিষেধ করলো। ধীরে ধীরে গাড়ির গতি কমে এলো। বেশ খানিকটা হাঁপ ছেড়ে দিতে ভয় কমে এসছে। মেন রাস্তা ধরে এগোচ্ছে গাড়ি। এই রাস্তায় আগে যাওয়া হয়নি তার। তাদের বাড়ি যে রাস্তা থেকে শহরের দিকে গিয়ে মেইন রোড, এটা তার উল্টো রাস্তা। বাড়িঘর চোখে পড়ছে না খুব একটা, তবে বাস ট্রাক বহাল তবিয়তে চলছে। দুজনে চুপ করে আছে। তিতির জানে জিজ্ঞাসা করে লাভ নেই। ঈশান বলার প্রয়োজন বোধ করছে না। বেশ সময় নিয়ে গাড়ি ব্যাক করলো অন্যদিকে। এ রাস্তাটা মেইন রোড থেকে পশ্চিমে গিয়েছে। বেশ সরু একটা রাস্তা। ওই একই প্রাইভেট কার চলার মতো প্রশস্ত। আশেপাশে জঙ্গল, তার ভিতর দিয়ে রাস্তা। তাদের এলাকায় এমন গাছপালার পরিবেশ প্রচুর। এই যেমন সম্ভবত পুরোটাই কেমন জঙ্গলে গা ছমছম করে এক প্রকার। এই জঙ্গলের ভিতর দিয়ে এত রাতে ঈশান কী কাজ থাকতে পারে হিসাব মেলে না তার। তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসলে তো। এদিকে নিয়ে যাচ্ছেন কেন? রাস্তা এদিকে, তো ওদিকেই নিয়ে যাব। সেটাই তো কথা। এত রাতে এদিকে রাস্তা হবে কেন? দিন রাতের সাথে রাস্তা তার গতিপথ পাল্টায় জানা ছিল না তো আমার। সেটা কখন বললাম? একদম রাত্রিবেলায়। কত বড় বিপদ আপদ। দুজনে একা একা এদিকটায় কেন যাচ্ছি? ঈশান জবাব দেয় না। সে থাকতে বিপদ? হাস্যকর কথা বলে মেয়েটা। মাথা এমনিতে জ্বলে যাচ্ছে, তার মধ্যে এত অবান্তকর বক বক পোষাচ্ছে না। সুতরাং জবাব না দিয়ে গাড়ি গতি বাড়িয়ে দিল। কাঙ্ক্ষিত গন্তব্যে গাড়ি এসে পৌঁছাতে হা হয়ে গেল তিতিরে। এ যেন এক মিনি সমুদ্র। পিছনে জঙ্গল। বোঝার উপায় নেই। আড়ালে এমন সুন্দর পরিবেশ। সমুদ্র নয়, বিশাল একটা নদী এটা। পানি যেমন আছে তেমন মাঝে মাঝে আবার চর পড়ে গেছে। এই পাশে ওপাশে বিস্তর বালিচর দেখা যাচ্ছে। চাঁদের আলো চিকচিক করছে বালিকণা। পানিতে পড়ছে চাঁদের প্রতিচ্ছবি। মুগ্ধ হয়ে থমকে যাওয়ার মতো সৌন্দর্য। তিতির অতি উচ্চস্বরে সিট বেল্ট খুলে নামতে যাবে, তার আগে নিজেকে শূন্যে আবিষ্কার করলো। ঝড়ের গতিতে কি একটা হয়ে গেল। খিচে বন্ধ করলো চোখ। মুখ খুলতে নিজেকে পেল ঈশানের কোলে। হতভম্ব হয়ে গেল বেচারি। এক হাত পিঠে, অন্য হাত হাঁটুর নিচে দিয়ে খানিকটা নিজের শরীরের সাথে মিশিয়ে আনলো ঈশান তিতিরকে। শীর্ণ মেদহীন শরীরখানে লেপ্টে আছে ঈশানের শক্তপোক্ত জিম করা পেশিবহুল অঙ্কের সাথে। মুহূর্তের মধ্যে শ্বাস প্রশ্বাস দ্রুত হলো তিতিরে। ঈশানের দিকে তাকাতে অন্তরাত্মা কেঁপে উঠল। ভয়ঙ্কর সে দৃষ্টি। ক্রোধ উপচে পড়ল সেখান থেকে। সরে যেতে নড়াচড়া করলো। ঈশানের হাতের বাঁধন এক চুলও সম্ভব হলো না নড়া। ঈশান স্থির চোখে তিতিরের ছটফট দেখতে লাগলো। মেয়েটা হাঁপাচ্ছে। বিরক্ত হলো সে। কোলে তুলে নিয়ে এলো সে। বসে বসে আছে তারই কোলে। হাঁপানো উচিত তো তার। কষ্টে তো সে। উল্টে মেয়েটা হাঁপাচ্ছে। আজব কাটছে যে। হ্যাঁ রে, হাঁপাচ্ছিস কেন? কিছু করেছি? কথাটা হাঁপানো কমলো না মোটেও, বরং বাড়ালো। খেয়াল হলো ঈশানের ডান হাত তার পিঠে নড়াচড়া করছে, অন্য হাত তার উরুর উপর দিয়ে তাকে ধরা। নামাবেন কিনা বলুন, না হলে বসতে দিন। চলুন বাড়ি যাই। নামানোর জন্য তো তুলিনি। এটা বসে থাকার জায়গা। অসহ্য লাগছে আমার, যেতে দিন। বসে থাকার জায়গা না, আরও অনেক কিছু করার জায়গা। বসে থাকতে বোরিং লাগবে। সেসব ট্রাই করা যেতেই পারে। ডু ইউ ওয়ান্ট দ্যাট? আতঙ্কে শরীর হিম হয়ে আসে মেয়েটার। ঠোঁট কামড়ে নিজের রক্তিম মুখখানা লুকাতে ব্যস্ত। হঠাৎ শোনা গেল ঈশানের ভারী গলা, লুক অ্যাট মি। তিতি ধীরে সুস্থে তাকালো। তীর তীর করে কাঁপছে চোখের পাপড়ি। ভীষণ অপ্রস্তুত অবস্থায় বসা সে। সেদিনের মতো বেরিয়েছিলি কেন? বেরোতেই পারি না। আমি নিষেধ করিনি গাড়ি ছাড়া। একা একা বেরোতে। তমা তো ছিল। কিছু ঘটলে তুই আর তমা আটকাতে পারতি। তিতি ভুরু কুঁচকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে, কী ঘটবে? আমাদের এলাকায় আগে তো এত রেস্ট্রিকশন নিয়ে চলাফেরা করিনি। আজ প্রয়োজন দেখছি না। তিতির কাঠখোট্টার জবাবে মেজাজ দ্বিগুণ খারাপ হয়ে যায়, তবে রাখতে চায় না। রেগে মাথা নষ্ট করে মেয়ে মানুষের গায়ে আঘাত তোলার মতো ভুল তার দ্বারা এই জীবনে দ্বিতীয়বার হবে না। করতে চায় না। সেদিন তিতিরকে আঘাত করে মানসিকভাবে বিধ্বস্ত এক প্রকাশে। নিষেধ করার কারণ নিশ্চয় আছে। সেটা যদি আপনি করেন
তাহলে নেই, কারণ ছাড়া বেশি কাজ করেন আপনি। সাহস কি দিন দিন বেড়ে গেছে? তিতির বাঁকা হাসে। তাচ্ছিল্য করে বলে, কে আপনি? রাগে জ্বলে ওঠে ঈশানের মাথা। পিঠের উপর রাখা হাত উঠে আসে উন্মুক্ত ঘাড়ে। মাথার চুলগুলো বেশ খানিকটা উঁচুতে খোঁপা করে রাখা। ঘাড় শক্ত করে চাপ পড়তে চোখ মুখ কুঁচকে ফেলে ব্যথায়। চোখ বুজে আসে নিজের মুখের অস্তিত্ব অনুভব করে ঈশানের খুব কাছে। দুজনে গরম নিঃশ্বাস আসছে বসে একে অপরে। জোরে জোরে শ্বাস নেয় তিতির। না চাইতে ঈশানের নজর আসে বিস্তর নিজের উপর। হতাশ হয়ে মাথা এলিয়ে দেয় সিটে। চোখ বুজে শ্বাস টানে। দু হাতে তিতিরে একইভাবে বসিয়ে দেয় পাশের সিটে। মেয়েটা তার জন্য ধ্বংসের অস্ত্র। ভয়াবহ ব্যাপার। তিতির নিজেকে আবার সিটে অনুভব করতে হাঁপ ছাড়ল। কঠোর গলা বলল, সময় অসময়ে আমাকে ছোবেন না, আগে হাজারবার নিষেধ করছি। ঈশান নিজের সিট বেল্ট খুলে বেশ ঘুরে বসলো তিতিরের দিকে। গম্ভীর গলা বলল, কে ছুড়লে ভাল লাগে? রাহাত। গা ঘিন ঘিন করে উঠল ঈশানের কথার ধরনে। চোখে ভেসে উঠল সেদিনের রাহাত তাকে জড়িয়ে ধরার দৃশ্য। ওই ছবি যতবার চোখে ভাসে খুব করে, সে অসভ্য ইচ্ছে করে ওই ছোঁয়া সে ভুলতে চায়, শরীর থেকে মুছতে চায়। সেটা আবার ঈশানের ছয়। স্বামী স্ত্রী নামক পবিত্র বন্ধনের নিচে তলিয়ে ফেলতে মন চায়, পরপুরুষের অজাতির স্পষ্ট। তিতির দীর্ঘশ্বাস ফেলে। আপনি কথাটা বলে কি পরিমাণ ছোট করেন আমাকে সেটা বোঝেন? ঈশান শব্দ করে হাসে, বিদ্রূপ করে যেন সে হাসি দেখে। ছোট করি তোকে, সে বোধ আছে তোর? নেই বুঝি? থাকলে তো সেদিন রাহাতের সাথে আমার নিষেধ সত্ত্বেও দেখা করতে যেতিস না, তো আজকে রাত্রিবেলা বের হতিস না, রাস্তায় ওই অচেনা লোকের সাথে এত মাখামাখি করতিস না, না তো নয়নের সাথে এত কাছাকাছি চলতে। তিতির স্তব্ধ হয়ে যায়। মাথা ব্লাং লাগে তার। সামান্য কথা থেকে কতজনের কথা শোনালো। সে রাস্তায় তাহমিদের সাথে মাখামাখি করছিল, আর নয়ন ভাইয়ের কথা এখানে কোত্থেকে আসলো? বোঝার আগে খেয়াল হলো ঈশান নেমে গেল গাড়ি থেকে। এগিয়ে গিয়ে দাঁড়ালো নদীর একদম কিনারে বাড়ি চড়ে। তিতির বসে রইল বেশ সময়। অসহ্যকর মুহূর্ত কাটে এই লোকটার সাথে। সারাদিনের মুডে একটু চুটকিতে নষ্ট করতে এই লোক সেরা। তিতির হাত বাড়িয়ে বেশ কয়েকবার হর্ন দিল গাড়িতে। বাড়ি যাবে সে। ঈশানের এহেন কথাবার্তায় এই জায়গার সৌন্দর্য আর সৌন্দর্য লাগছে না, বিষ লাগছে। এই জায়গার সৌন্দর্য আর সৌন্দর্য লাগছে না, বিষ লাগছে। ঈশান আসলো না। অন্ধকারে ধোঁয়া উঠতে দেখা গেল। চোখ মুখ কুঁচকে ফেলে তিতির। সিগারেট ধরেছে ঈশান। অসহ্যকর লাগে তার সিগারেট। তিতির হয়তো আশা করেছিল হাতের সিগারেট শেষ হলে ফিরবে ঈশান, সেটা হলো না। দ্বিতীয় সিগারেট ঠোঁটে চাপলো। তিতির এবার ধৈর্য হয়ে নেমে আসে গাড়ি থেকে। মাটির দেখা নেই এখানে। জঙ্গল পার হয়ে পিছনে এদিকে আসলো। বালি আর বালি, ভীষণ মন ভালো করা পরিবেশ। ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো ঈশানের পাশে। ঈশান গভীর মনোযোগ দিয়ে পানের দিকে তাকিয়ে সিগারেট টানতে ব্যস্ত। তিতির কড়া চোখে তাকিয়ে রইল এত ভালোবেসে টানা সিগারেটের দিকে। ঈশান ঠোঁট জোড়া এর আগে গোলাপি লক্ষ্য করছিল, ইদানিং বেশ কালচে লাগে। সিগারেটে পুড়ে পুড়ে ব্রাউন লাগে। কাশি দিয়ে শব্দ করলো খানিকটা। আমি বাড়ি যাব, দেরি হবে। বাড়িতে চিন্তা করবে, করুক, আমি বাড়ি যাব, চলুন। আমি তোর কে? আচমকা এমন প্রশ্ন ছুড়ে দিল ঈশান। তিতির উত্তর দিতে পারে না সাথে সাথে। ঈশান তাকায় তার দিতে। এক হাত পকেটে গুজে সরাসরি সোজাসুজি দাঁড়ায় তিতিরের দিকে। একদম ঘেঁষে সিগারেট টানছে। ধোঁয়া এসে লাগছে তিতিরের মুখে। কেসে উঠে সে। ঈশান গমগম বলে দ্বিতীয়বার প্রশ্নটি করল, আমি তোর কে? কী বলবে তিতির? সামান্য প্রশ্নে বুকটা ছ্যাদ করে উঠল তার। মিহি গেল বলে, কে? তোকে প্রশ্নটা করছি। তিতির তোতলায়, মাথা নিচু করে ফেলে, পিছিয়ে যায় কয়েক পা। সিগারেটটা ফেলুন, জবাব দেয়াকে। তিতির মাথা তোলে, আগ্রহ কণ্ঠে বলে, তাহলে ছেড়ে দিবেন সিগারেট? ঈশান ভুরু জোড়ার মাঝে সরু ভাঁজ পড়ে আয়েসি ভঙ্গিতে সিগারেটে টান দিয়ে বলে, এখানে সিগারেট ছাড়ার কথা আসে কোত্থেকে? আসে। ঈশান হাতের ছোট্ট অংশটুকু ছুঁড়ে ফেলে পকেট থেকে সঙ্গে সঙ্গে আরেকটা বের করে ধরে, ফেলবেন না। তিতির গম্ভীর গলায় ধমকের সুরে ঈশান মনে মনে হাসে, পরখ করে মেয়েটাকে। আজ হালকা
ডাস্টি গ্রিন একটা জামা পরছে। ওড়নাটা আজ গলায় নেই, বরং শরীর ছাড়ানো। ঠোঁটে ডার্ক লিপস্টিক, চোখে কাজল আছে বোধহয়। টানা টানা টাগর টাগর চোখ জোড়ায় দৃষ্টি রেখে ডুবে যাওয়ার মতো গভীরতা। বুকটা ধক ধক করে ওঠে। অবাধ্য শরীর মন ওই ঠোঁট জোড়ার উপর নিজের অধিকার ফলাতে আশকারা দিচ্ছে তাকে। তা সে করবে না। সিগারেট নিজের মতো করে টান দেয়, তিতিরের থেকে সরে অন্যদিকে ঘুরে দাঁড়ায়, মুখে বলে, আমার এখন এটা লাগবে। আগে দুটো খেলেন, এটা তৃতীয়। খেয়াল করছিস? ফেলুন। তার বদলে কি দিবি? তিতির চোখ গোল গোল করে। সিগারেট ফেলতে বলছে, তা ভালোর জন্য। সেটা ফেলতে তাকে কিছু দিতে হবে কেন আবার? কি দেব? আপনার ভালোর জন্যই বললাম। ঈশান মৃদু হাসে। আমার ভালো তোকে ভাবতে হবে না। সিগারেট খান কবে থেকে? হুম, বছর 8 তিতির হিসাব কষল। তখন ঈশানের বয়স 20-21। কি মজা এতে? বললে বুঝবি, টেস্ট কর। নাক মুখ কুঁচকে ফেলে তিতির গম্ভীর করে বলে, ছেড়ে দেব না? দেবেন না? একেবারে? হুম, সম্ভব না। কেন? অভ্যাস ছাড়া যায় না? চাইলেই যায়? যায় না? কিছু, কোনো কিছু আমরা যখন তখন ছাড়ি, তার রিপ্লেসমেন্ট থাকে। তিথি বিরক্ত হয়। ভালোর জন্য বলা কথাটা। সিগারেটের রিপ্লেসমেন্ট কী হয় আবার? খাবার খারাপ ছাড়াতে এত বাহানা থাকবে কেন? সিগারেটের রিপ্লেসমেন্ট কী? ঈশান নিজের দৃষ্টি তাক করে ফেলে তিতিরের পাতলা রক্ত লাল অধৈর্যতা দেখে পকেট থেকে হাত বের করে আচমকা বৃদ্ধাঙ্গুল চেপে ধরে তিতিরের নিজের ঠোঁটে গভীর সিলাইট করে। তিতির আচমকা ঘটে যাওয়া ঈশানের কাছে ছন্নছাড়া হয়ে যায়। চেপে ধরেছে নিজের আনারকলির দুপাশে। ঈশান ফিসফিস করে উঠলে, যেদিন এই ঠোঁট ছোঁয়ার নতুন নেশা ধরাবি, সেই দিন থেকে এই বাজে নেশা ছেড়ে দেব। কথা দিলাম। তবে শর্ত আছে। আমার অল্পতে পোষায় না। যতক্ষণ না তৃষ্ণা মিটবে, বুকের জ্বালা মিটবে, শরীর ঠান্ডা হবে, ততক্ষণ লাগবে আমার ওই নিংড়ে নিতে পারা মুখ। রাজি? বুকের বাঁ পাশের অংশটা বের হয়ে বালুতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা তিতিরের। ঈশান আর একটা দিল সিগারেট। ধোঁয়া ছাড়লো তিতিরের মুখের ওপর। এখন দিলে, এখন ছাড়তে রাজি। তিতির শক্ত হাতে ধরিয়ে দিল ঈশানের হাত। হাত দিয়ে মুখের সামনে ধোঁয়া সরালো, কাশছে রীতিমতো। আপনার ঠোঁটে সিগারেট মানাবে তাহলে? ঈশান হাসে সামান্য। আকাশের দিকে ধোঁয়া ছেড়ে দীর্ঘশ্বাস ফেলে। তা ঠিক। আমার জন্য এই নেশাই ঠিক। নারীর শরীরে ওসব পোষাবে না। স্বাস্থ্যহানি বেশি করবে বরঞ্চ। ঠোঁটে ছোঁয়া পেলে আরও অনেক কিছু ছোঁয়া পেতে মন চাইবে। সেটা মনে সর্বনাশ লেখা। তিতির লজ্জারুণ মুখটা ঘুরিয়ে রাখে। নদীর আকাশে চাঁদের দরুন এক প্রতিচ্ছবি ভাসছে। বেশ শীতল বাতাস আশেপাশে। মস্তিষ্ক ঠান্ডা। আবহাওয়া নিঃশব্দে দাঁড়িয়ে দুজনে। ঈশান বড্ড উদাস, সেই সাথে তিথি ভাবতে ব্যস্ত। আঁকে তাকে না বকার কারণ। বিশ্বাস হচ্ছে না তার। খানিক পরে চতুর্থবারের মতো সিগারেট ধরাতে তিতি রেগে গেল। আমার সমস্যা হচ্ছে তো? ঈশান বেশ খানিকটা সরে দাঁড়ালো, কিছু বলল না। ধোঁয়া এদিকে আসছে না, বাতাসের গতিতে সাথে উল্টো দিকে ভেসে যাচ্ছে। তিতিরের চোখে মুখে মোটেও লাগছে না, তবুও তার রাগ হচ্ছে। শ্বাস নিতে পারছি না। ফেলুন। ঈশান স্বাভাবিক দৃষ্টিতে তাকালো তার দিকে। স্বাভাবিক হলো বলে, গাড়িতে গিয়ে বস, আমি শেষ করে আসছি, তোকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। বাড়ি ছেড়ে দিয়ে আসি মানে? ঈশান বাড়ি যাবে না? সময় কত এখন? হাতের ঘড়িতে তাকালো, দেখা গেল না সময়। ঈশান ফোন ক্রমাগত ভাইব্রেট হচ্ছে, কেউ কল ধরছে না। ঈশান মুখ তুলছে না। খুব সম্ভবত বাড়ি থেকে নাও হতে পারি। গিয়ে বসতে বললাম তো গাড়িতে, আসছে এমনি। তিতির কথা বাড়ায় না, তপ্ত মেজাজ নিয়ে গাড়ি এসে বসে। সামনে রাখা নিজের ফোন চেক করে। বাড়ি থেকে অসংখ্য কল, মেসেজ, বোনদের, বড় মামি। তিতির কল ব্যাক করে প্রথমে শাশুড়িকে। মামুনি। ওপাশ থেকে শোনা যায় ভয়ার্ত কণ্ঠ, ঠিক আছিস মা? কী হবে আমার? তমা বলল, ঈশান রেগে আছে। কোথায় তোরা? কিছু বলছে? এতক্ষণ কল ধরছিলি না কেন তোরা? তিতির বাড়ির সবার চিন্তার কারণ বুঝে একই ভয় সেও পাচ্ছিল। তবে ঈশানের মধ্যে সেসব নিয়ে তো কিছু শোনা গেল না।
আবার রাগও বোঝা যাচ্ছে না। আমরা ঠিক আছে মামুনি, তোমার ছেলে আমাকে একটু ঘুরতে নিয়ে এসেছে, রাগারাগি করেনি। তিতির খুলে বল সবটা। রাহেলা দেওয়ান কি যে খুশি হলো। ছেলের বউয়ের এমন মিল কল্পনা করে হাসতে হাসতে ফোন রাখলেন। ইচ্ছে মতো ঘোরাঘুরি করতে ফিরলেন তাকে। তিতির ফোন রেখে দীর্ঘশ্বাস ফেলল। ঈশানের মধ্যে গাড়িতে আসার কোনো তাড়া নেই। একের পর এক সিগারেট টান দিতে ব্যস্ত। একটা মানুষ একটানা এভাবে সিগারেট কীভাবে খায় জানেনি। ফুসফুস ঝাঁঝরা হতে বেশি দেরি নেই। হাতের সিগারেটটা শেষ করে ঈশান এসে বসলো গাড়িতে। কেমন অস্থির লাগছে মানুষটাকে। মাথা খানিকটা এলিয়ে রাখলো সিটে। এতে আর চোখে দেখছে সবাই। জিজ্ঞাসা করবে কি হয়েছে। না থাক, কি দরকার। স্থির হয়ে বসে থাকে সে। ঈশান চোখ খুলে ড্রাইভিং শুরু করে। গাড়ি ঘুরিয়ে পাকা রাস্তায় তুলে। তিতির সাত পাঁচ ভেবে পারে না। সিগারেট টানতে এই রাজ্যে আসার কী দরকার ছিল। আসলে যখন তাকে আনা হলো কেন। গাড়ি কিছুক্ষণের মধ্যে আবার মেইন রোডে উঠল। সময় দেখল তিতির। পৌনে 1টা বাজে। বেশ রাত। গাড়ির পরিমাণও কমেছে বেশ। আমার থেকে মুক্তি চাস তুই? এই লোক কখন যে কোন কথা বলে তার হদিশ পায় না তিতির। এই যেমন এখন এই প্রশ্নে আশা করেনি। এখন কোন পরিপ্রেক্ষিতে ঈশান এই প্রশ্নের জবাব দিতে ইচ্ছে হলো জানা নেই তার। তবে জবাব দিল না। আমার উপর চাপিয়ে দিবেন না সবটা। আপনি চান না আমি বাস্তবায়ন করব না। ঈশান গাড়ির গতি কমায়। বেশ ধীর ছুটতে চলছে গাড়ি। সময় বাড়ানোর জন্য সামান্য চেষ্টা। তিতি সেটা ধরতে পারলেও না হয়তো। ঈশান হাত শক্ত করে চেপে ধরে স্টিয়ারিং। এসব মাথা থেকে ঝেড়ে ফেল। আজ ঝাড়তে বলবেন, কাল আমাকে চড় দিয়ে অন্য মেয়েকে কাছে টেনে বোঝাবেন দূরে যেতে। মগের মূল্য। কোন মেয়েকে তোর সামনে কাছে টেনেছি আমি? সামনে নাকি পিছনে সে খবর জানবো কী করে? আপনার মুখে শোনা। তপ্ত শ্বাস ফেলে ঈশান গম্ভীর গলায় বলে, যদি বলি এ জীবনে বেঁচে থাকতে আমার থেকে মুক্তি নে তোর। তিতির বাঁকা হাসে। মৃত্যু তো আছে, তাহলেই হবে। ঈশার মুখ কঠিন হয়ে এলো। ধমকের গলায় ডেকে উঠল, তিতির। তিতির সে ধমকে গা করল না। একই কণ্ঠে বলে, বিচ্ছেদটা জরুরি। যে কোনো একটা হলেই তো হলো, তাই না? ঈশান আচমকা কর্কশ কণ্ঠে ব্রেক কষল গাড়িটা। শো শো শব্দ করে বড় বড় গাড়ি পাশ কাটিয়ে যাচ্ছে তাদেরকে। ঈশান চিৎকার করে উঠল এক প্রকার, এক কাজ কর, খুন করে ফেল আমায়। তিতির আবারও বাঁকা হাসে। যেন ঈশান বেশ মজার কথা বলছে ওকে। ফিচেল গলায় বলে, ওটা তো আমার বলা উচিত। ঈশান রাগান্বিত মুখে তাকিয়ে এখনো। চিন্তা নেই। মৃত্যু যদি আমার বিচ্ছেদের একমাত্র পথ হয়, আমি সে পথেই হাঁটব। আমাকে এত অপছন্দ করিস? যে কোনো মূল্যে বিচ্ছেদটা জরুরি। তিতির নাচাতে ছলছল করে উঠল চোখ জোড়া। ঈশানের কণ্ঠে সে রাগের হদিশ পেল না। কেমন একটা অভিমান পেল। তার মন খুব করে চাইল ঈশান একটাবার তাকে বুকে টেনে নিয়ে অন্য সব যুক্তি পাশে রেখে একটাবার বলুক, তিতির ভালোবাসি তোকে, তাই বিচ্ছেদটা চাই না। এটা বললে আর কোনো যুক্তির প্রয়োজন হয় না। না মানে তৃতীয় পক্ষকে তাদের মাঝে আসতে দেবে। তবে ঈশান তা কখনো বলবে না। তাকে ঈশান আদৌ ভালোবাসে না। কি হলো, এত অপছন্দ করিস? তিতির মাথা নিচু করে ফেলল। কান্না লুকোতে চাওয়ার প্রচেষ্টা। নিচু গলায় বলল, ভুল ভাবছেন দেওয়ান সাহেব, সম্পূর্ণ ভুল। অপছন্দ নয়, বরং বিষয়টা উল্টো। একদম উল্টো। আপনাকে খুশি করতে এই বিচ্ছেদটা দেব আমি। এটাই আমার কাছে আপনার প্রথম চাওয়া ছিল। সে চাওয়া সে চাওয়া পূরণ না করে জোরজবরদস্তি বিয়ে টিকিয়ে আপনার সাথে বাঁচতে চাওয়ার মতো যন্ত্রণা আমি আপনাকে দিতে চাই না। আমার মনে হচ্ছে অনেক কিছু হয়তো, পরিবার, সমাজ হাবিজাবি। হয়তো আপনার মহান মন আমার সম্মানের কথা ভাবছে, তাই এমন ভাবছেন। তবুও আমি আপনার প্রতি কৃতজ্ঞ তাহলে তার জন্য। তবে ভালোবাসায় অভ্যস্ত আমি। ভালোবাসা ছাড়া কাগজ কলমে চুক্তির জন্য আমি কারোর সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো না। আমাকে ক্ষমা করবেন। ঈশান মেরে শুনে কথাগুলো। যুক্তি শতভাগ কঠিন। নিজেকে অসহায় লাগছে তার। কারণ কি? নিজের অবচেতন মন তিশিরকে কিছু বলার জন্য ছটফট করে। কি বলতে চাইছে মুখে প্রকাশ হচ্ছে না কেন? যা ভিতরে যা যা চলছে সত্যি। কিভাবে? তাদের বিয়ে সবে 1 মাস।
তার আগে হাতে গোনা কয়েকটা দিন দেখেছে মেয়েটাকে। এর মধ্যে ভালোবাসা হয়? সে তিতিরকে ভালোবাসে তিতিরকে? না, তা কী করে সম্ভব? তাহা আগে তাহলে কাউকে ভালোবাসতে পারেনি কেন? রুষাকে পারেনি কেন? অন্য মেয়েদের কী সমস্যা ছিল? এখন এসব অনুভূতির কারণ কি? এটা কি কেউ ভালোবাসা বলে? সে বুঝতে পারছে না কেন? তিতির চুপ করে থাকে। মনে মনে হয়তো এক আকাশ সমান আশা করে ঈশান মুখ ফুটে একটা বার ভালোবাসার কথা বলবে। ঈশান তা করল না। গাড়ি একটা শব্দ উচ্চারণ করল না কেউ। তিতির কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। ঈশানকে আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। এই ২০-২২ দিন কত কষ্টে ঈশানের থেকে আড়ালে থেকেছে একমাত্র সেই জানে। কতবার ভেবেছে ঈশান তাকে ভালোবাসে। একবার হলো সেদিনের কড়া আঘাতের জন্য অনুতপ্ত। জোর খাটিয়ে না হলে একবার ভালোবাসে বলে কাছে আসবে। ঈশান আসেনি, ফিরেও তাকায়নি। একবার ভালোবাসে বলে দুনিয়ার সব যুক্তি ফেলে ঈশানের কাছে নিজেকে সমর্পণে রাজি ছিল। নিজ ইচ্ছায় ধরা দিতে প্রস্তুত। স্বামী নামে বৈধ পুরুষের কাছে, তার ভালোবাসা পুরুষের কাছে তার মরণ কবুল। কিন্তু না, সেটা হওয়ার নয়। তিথির চোখ বুঝে কান্না গিলে ফেলার মতো নিদারুণ কষ্ট। ঈশান দ্রুত গতিতে ড্রাইভ করে ব্যস্ত। গাড়ির রাস্তায় লোকেশন দেখাচ্ছে ৮ ঘন্টা। চোখ জ্বালা করছে, তার শরীর কাঁপছে। কি আশ্চর্য! ঈশান আসাদের শরীর কাঁপে মানে নার্ভাস সে। সে কি অসুস্থ হয়ে যাচ্ছে দিনকে দিন নিজের অনুভূতি বুঝতে না পারার জন্য? মনের ভিতরে তার আসল অনুভূতিকে বাইরের কঠিন দুনিয়ায় বাচ্চা আবেগী মেয়েটাকে জানাতে না পারার জন্য সে অসুস্থ কি? কেন বুঝতে পারছে না? এটা ভালোবাসা, সত্যি ভালোবাসা। কাপুরুষ মনে হচ্ছে নিজেকে। সে ভালোবাসা জানে, আগে কখনো টের পায়নি। গাড়ির ওপরের লুকিং গ্লাসে ঘুরিয়ে দিল তিতিরের দিকে। তিতির চোখ বন্ধ। বারবার নিজের দৃষ্টি আটকাচ্ছে মেয়েটার চাঁদ বদন লাল হয়ে যাওয়া মুখটা দেখে। শারীরিক চাহিদা ভালোবাসা নয়। গোটা এক জীবনে কোনো নারীর প্রতি এই বাজে অনুভূতি নিয়ে তাকায়নি। তোর কাছে এলে গোটা দুনিয়া ভুলে সেসব মাথায় হানা দেয় কেন? বলতে পারিস? হুম? লুকিয়ে লুকিয়ে তোকে দেখি কেন? জবাব আছে তোর কাছে? বিয়েটা তো জোরজবরদস্তিতে হলো। তাহলে কেন মনে হচ্ছে গোটা একটা জীবন আমার সাথে বাঁধা পড়েছে? যে বাঁধন ছুটে গেলে আমিও বিলীন হয়ে যাব। তোকে আঘাত করার অনুতাপে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। তোকে ভালোবাসি কিনা এই প্রশ্নের জবাব দিতে না পারার আক্ষেপ। বুকের বাঁ পাশটা ঝলসে যাচ্ছে। এ কেমন দহন আমার! বলতো তিতির, এটা কি ভালোবাসা? কি নাম দিব এই দহন অনুভূতির? এই প্রশ্নের জবাব কে দিবে আমাকে? মুক্তি কোথায় এ যন্ত্রণা থেকে আমার? আমি ছন্নছাড়া পুরুষ তিতির। তোর দুনিয়া আমার দুনিয়া সম্পূর্ণ আলাদা। তুই ফুল, আমি আগুন। আমার মিলন সম্ভব কী করে? কিন্তু আমার তোকে চাই, কাছে চাই, নিজের সাথে মিশিয়ে ফেলতে চাই। আমার মাঝে তোর অস্তিত্ব বিলীন দেখতে চাই। এটা ভালোবাসা কি? আমার জানা নেই। ঈশান আশাদাওয়াত কাউকে ভালোবাসতে পারে কি? এই প্রশ্ন নিজেকে কখনো করতে শিখিনি। আজকাল খুব করতে মন চায়। তবে তোর সাথে করা জবরদস্তি আঘাতের অনুতাপে আমি আয়নায় নিজের সামনে দৃষ্টি মেলাতে পারি না। আয়না আমার প্রতিচ্ছবি যদি সত্যি জবাব দেয়, আমি যে ভয় পাচ্ছি যদি সেটা বলে, তখন তখন তো তোকে সহ পুড়িয়ে যাব আমি। তোর সুন্দর জীবনটা পুড়ে ছারখার হয়ে যাবে। ঘৃণা কঠিন জিনিস। অনায়াসে ভালোবাসাকে পায়ে পিষে ঘৃণার জোরে মানুষ বেঁচে থাকে, কিন্তু ভালোবাসা আরও কঠিন। এটা শুধু ধ্বংস। আমি ভালোবাসি না বলে ছুলে তুই ঠিক আমার উপর ঘৃণা নিয়ে দূরে গিয়ে বাঁচতে পারবি, কিন্তু ভালোবাসি বলে ছুলে কাছে টানলে তারপর যদি কখনো আমার সত্যি আলাদা হতে হয়, তখন তখন তুই বাঁচতে পারবি না আমাকে ছাড়া। এই ভয়টাই পাই আমি, কঠোরভাবে ভয় পাই। আমি চাই না আমার অনুভূতি জানতে, যেটা জেনে তোকে জানাতে চাই না। মনে মনে কথাগুলো অনবরত আওড়াচ্ছে ঈশান। বাড়ির সামনে চলে এসেছে তারা। গাড়ি থামতে চোখ মেলে তিতির। মেয়েটা ঘুমায়নি। ফোন, পার্স হাতে গাড়ি থেকে নেমে সরে দাঁড়ায়। ঈশান গাড়ির ভেতরে ঢুকবে এই আশায়। তবে ঈশান গাড়ি ঘুরিয়ে আবার রাস্তার দিকেই করল। তিতির ভুরু কুঁচকে এগিয়ে এসে নিচু হয়ে বলল, বাড়ি আসবেন না? ঈশান তাকালো না তিতির দিকে। গম্ভীর গলা বলল, ঢাকা যাচ্ছি, কবে ফিরবো বলতে পারতে না। গাড়ি চলতে শুরু করলো দ্রুত পায়ে। আবার গাড়ির সাথে তাল মেলাতে তিতির
বাড়ির সবাই টেনশন করবে, জানিয়ে দেব। আর জীবনে যা কিছু হয়ে যাক, হঠাৎ হয়, দ্রুত ভিতরে যা। আঙ্কেল, গেট আটকে দিন। দারোয়ান খানিক দূরে দাঁড়ানো, মাথা নাড়ল। তিতিরের দিকে ভুলেও তাকালো না ঈশান। ধুলো উড়িয়ে চোখে রাখল। তিতির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঈশান আজকে ঢাকা যাওয়ার কথা ছিল বুঝি? কই, সে তো জানলো না, জানবে বা কি করে? সেদিনের পর তো কথা হয়নি, আর না তো ঈশানকে নিয়ে কাউকে জিজ্ঞাসা করতে। আম্মাজান ঘরে যান, গেট আটকায় দিই। তিতির ধীর পায়ে গেটের ভিতরে এসে বুকটা হু করছে, ফাঁকা ফাঁকা লাগছে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। যে তাকে ভালোবাসে না, তার জন্য বুকটা পড়ে, মনে হয় হাহাকার। গাড়ির গতি হাই স্পিডে উঠে গেল চোখের পলকে। অশান্তি লাগছে তার, হাতটা অবশ হয়ে যাচ্ছে। নিজেকে অসহায় লাগলো তার। বোকা কাপুরুষরাই নিজের অনুভূতি বোঝে না, বুঝলে প্রকাশে অপারক। চোখের সামনে ভাসছে তিতিরের পুতুল মুখখানা, ছল ছল চোখে, ভেজা ঠোঁট জোড়া। স্টিয়ারিংয়ে জোরে আঘাত করলো সে, শব্দ করে গান করলো, একা রাত বাঁকা চাঁদ, লাগে না ভালো রে, নেই রোদ নাই রং। চলবে সাজের মায়া, পর্ব 11। পুরো গল্পটা প্লেলিস্টে।